হাই, নমস্কার। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিহেভিয়ার ম্যানেজমেন্ট নিয়ে। এই ভিডিওটা আমার চ্যানেলের সবচেয়ে বেস্ট ভিডিও হিসাবে গণ্য হবে, এটাই আমার বিশ্বাস। এই ভিডিওটা আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে এখান থেকে আপনি যে জ্ঞানটা পাবেন সেটা হচ্ছে বিহেভিয়ার ম্যানেজমেন্ট। বিহেভিয়ার ম্যানেজমেন্ট মিন্স আপনি কিভাবে কোনো একটা বিষয়ের উপরে অ্যাকশান নিচ্ছেন, কখন অ্যাকশান নেওয়া উচিত কোনো একটা বিষয়ের উপর, কখন আপনাকে ধৈর্য ধরে কোনো একটা বিষয়ের উপরে থাকা উচিত। এবং এখান থেকে আপনি আরও কিছু জানতে পারবেন, সেটা হচ্ছে ধনী ব্যক্তিরা কিভাবে তাদের লাইফস্টাইল মেনটেন করে, কিভাবে তারা একটা বিষয়ের উপর ভাবে, কোন জিনিসটার উপরে তারা বেশি মাথা ঘামাতে চায় না, কোন জিনিসটার উপরে বেশি মাথা ঘামায়, এবং কিভাবে ভিড়কে তারা কন্ট্রোল করে, ভিড়ের সাথে না থেকেও ভিড়কে তারা কন্ট্রোল করে। এই সব বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আজ আপনারা জানবেন। ধৈর্য ধরে 1 ঘন্টা আমার সাথে থাকতে হবে, এবং আপনি যদি 1 ঘন্টা আমার সাথে থাকেন তাহলে একটা ইনরমাস নলেজ আপনি এখান থেকে পেতে চলেছেন। এখানে আপনার আমি যে বিষয়টা আলোচনা করব সেখানে কিছু তার আগে কিছু মেন্টাল সেটআপ আছে। সেই মেন্টাল সেটআপটা যদি আপনার না থাকে বা পারিপার্শ্বিক সেটআপটা যদি না থাকে তাহলে এই ভিডিওটা স্টপ করে বা পজ করে আপনাকে সেই পরিবেশটা আগে তৈরি করতে হবে এবং তারপর ভিডিওটা শুরু করতে হবে। তো আপনি যদি কোনো একটা বিজনেস বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, বিভিন্ন রকম কার্যকলাপ, সেখানে যদি সাকসেস না পান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে আপনি প্যাসিভ ইনকামে শিফট করতে পারেন অ্যাক্টিভ ইনকাম থেকে, এবং একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন আপনার ফ্যামিলির সাথে, এই ভিডিওর মাধ্যমে এই স্টেপগুলো বা যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যদি কোনোভাবে কিছু পার্সেন্টেজ নিজের জীবনে অ্যাপ্লাই করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সম্ভব হতে পারে। তো আবারও বলছি, এই ভিডিওটা প্লিজ আপনি মন দিয়ে শুনুন এবং নিজের জীবনে এটা অ্যাপ্লাই করুন। এবং শুরু করার আগে আবারও বলছি, আপনি যেখানেই আছেন, যেভাবেই আছেন, একটু আইসোলেট হয়ে যান পরবর্তী 1 ঘন্টার জন্য এবং ভিডিওটা এনজয় করুন। যদি আপনি একটা ভিড়ের সঙ্গে বা একটা অশান্ত পরিবেশে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা পজ করুন, একটা বন্ধ জায়গায় বা একটা শান্ত পরিবেশে যান, এবং যদি সম্ভব হয় হেডফোন নিয়ে, পেন পেপার নিয়ে এবং একটা জলের বোতল নিয়ে শান্ত মস্তিষ্কে ভিডিওটি দেখুন, তাহলেই আপনি এখান থেকে উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। সো এই লেকচারটা চলাকালীন আপনি আপনার ফোনটাকে সাইলেন্ট করে দিন এবং কোনো রকম আদার্স অ্যাক্টিভিটি করবেন না। চ্যাট বক্স সেটা স্টপ করুন আপাতত, এবং যতক্ষণ না ভিডিওটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আপনি ওই জায়গা থেকে উঠবেন না। যে সমস্ত কথাগুলো এতক্ষণ বললাম সেটা বোরিং লাগতে পারে, বাট এই ভিডিওটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আপনাকে এই পরিবেশটা তৈরি করতে হবে। এবং আরও একটা রিকোয়েস্ট, ক্যামেরার সামনে যিনি কথা বলছেন পরবর্তী 1 ঘন্টার জন্য তাকে টিচার ভাবুন
এবং নিজেকে স্টুডেন্ট ভাবুন, স্টুডেন্ট লাইক বিহেভ করুন। আদারওয়াইজ আপনি নিজেকে যদি এখানে কোনো কলেজের প্রিন্সিপাল, কোনো কলেজের হেড বা কোনো একটা পার্টিকুলার দপ্তরের আপনি মাথা হিসাবে যদি ভাবেন, বা ডক্টর হতে পারে, উকিল হতে পারে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য নয়। আপনি যদি নিজেকে স্টুডেন্ট ভাবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অ্যাপ্লিকেবল এবং আপনি এই ভিডিওটা থেকে ম্যাক্সিমাম লাভ পেতে পারেন। ওকে, তাহলে 5 মিনিট হয়ে গেল, তবুও এটা বলা খুবই জরুরি ছিল। এবং একটা ক্লাসে যেমন একটা স্টুডেন্ট বসে একটা ক্লাস অ্যাটেন্ড করে, সেইভাবে আপনি নিজেকে বিহেভ করান, নিজের মেন্টালিটিটা সেইভাবে নিয়ে যান। আপনি একটা স্টুডেন্ট এটা ভাবুন। এবং একটা স্টুডেন্টের যে কাজ, সে তার ক্লাসটাকে ডিসিপ্লিনের সঙ্গে একদম ধৈর্য ধরে মনোযোগ দিয়ে একটা ভালো স্টুডেন্টের মতো শোনে। ওকে, তো নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড 2/49 ব্যাটালিয়ন বেঙ্গল এনসিসি কল্যাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল ধীরাজ মণ্ডল। এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট শেখাতে চলেছি। সো বিহেভিয়ার ম্যানেজমেন্ট কি সেটা আপনারা একটু আইডিয়া পেয়েছেন, একটু ধারণা পেয়েছেন যে আপনি আপনার পার্সোনাল লাইফে কেমন এবং মানুষের সঙ্গে কিভাবে বিহেভ করেন, কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে আপনি কিভাবে জাজ করেন বা সেটার উপরে অ্যাকশান কিভাবে নেন বা রিয়াক্ট কিভাবে করেন, এবং সেগুলো থেকেই আপনি একটা ওয়াইজ পিপল, রিচ পিপল, নাকি আপনি একটা লেম্যান বা একটা ভিড়ের মতো একটা পার্সন, সেটা ডিসাইড হয়। সো বি ডিসিপ্লিন ইন ইউর পার্সোনাল লাইফ টু গেট সাকসেস ইন দ্য ওভারঅল মার্কেট। ওভারঅল মার্কেট মিন্স আপনি আপনার বিজনেস বা স্টক মার্কেট বা আপনার পার্সোনাল লাইফ বা পারিপার্শ্বিক সব জায়গায় আপনি যদি ডিসিপ্লিন না থাকেন, অনুশাসন যদি আপনার জীবনে না থাকে, তাহলে কিন্তু সাকসেস পাওয়া নেক্সট টু ইম্পসিবল। এবং আপনাকে যেটা করতে হবে, প্রায়োরিটি বেস কাজ করতে হবে। প্রায়োরিটি বেস কাজ মিন্স যে কাজ করলে আপনি সেখান থেকে একটা ভ্যালু পেতে পারেন। হতে পারে এমন একটা রিডিং যেখান থেকে আপনি একটা ভ্যালু অ্যাড করছেন আপনার লাইফে, বা হতে পারে এমন একটা কাজ যেখান থেকে আপনি একটা আর্নিং পাচ্ছেন। তো সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আপনাকে চলতে হবে। প্রায়োরিটি যদি আপনার এটা সেকেন্ডারি হয়ে যায়, তাহলে লাইফে সাকসেস আসা নেক্সট টু ইম্পসিবল। তো আপনাকে কিন্তু আপনার মেন যে কাজ, সেটাকে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করে চলা যাবে না। তো আপনি ডিসাইড করুন আপনার মেন কাজ কোনটা, যে টাইমের ভ্যালু সোসাইটি দিচ্ছে সেটাই হচ্ছে আপনার মেন কাজ, যেটা আপনার করতে ভালো লাগে সেটাই হচ্ছে আপনার মেন কাজ। ওকে, সো আপনার কাজটাকে আপনাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি স্টক মার্কেটের ভিউ পয়েন্ট থেকে আমি যদি কথা বলি, তাহলে আপনাকে ডেইলি যে একটা স্টকের প্রাইস আপ ডাউন হচ্ছে, সেই প্রাইসটা চার্টের সাহায্যে, বিভিন্ন রকম চার্টিং টুল, ট্রেডিং ভিউ হতে পারে বা INDONinvesting.com থেকে আপনি যে চার্টিং টুল পান, সেই চার্টিং টুলে আপনাকে সেই পার্টিকুলার কোম্পানির প্রাইস চার্টটাকে স্টাডি করা, কোম্পানির ফান্ডামেন্টালস, এই সমস্তগুলোকে নিয়ে স্টাডি করা। আপনি কোনো রকম কোনো কোম্পানির প্রাইসকে চেঞ্জ না করে এই কোম্পানির চার্ট প্যাটার্ন বা ফান্ডামেন্টাল অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি, মানে এই কোম্পানির বিজনেসটা কি আপনি বোঝেন। যদি আপনি বোঝেন, তাহলে আপনি এই কোম্পানির চার্ট প্যাটার্নটাকে নিয়ে ভাবতে পারেন। তো চেক চার্ট প্যাটার্ন অ্যান্ড ফান্ডামেন্টালস অফ দ্য কোম্পানি উইদাউট সিং ডেইলি প্রাইস অফ দ্য শেয়ার, এবং তার বেসিসে আপনি একটা ডিসিশন নিন। দ্যাট মিন্স কোনো একটা পার্টিকুলার স্টক সে ডাউনওয়ার্ড মুভ করছে কি আপওয়ার্ড মুভ করছে, সেটা থেকে কোনো রকম কোনো জাজমেন্ট করা যায় না কোম্পানিটা ব্যাড নাকি গুড। কোম্পানি ব্যাড নাকি গুড সেটা জাজমেন্ট করতে গেলে একটা কোম্পানি বা একটা বিজনেসের
ফান্ডামেন্টাল চেক করতে হয়, তারপরে ফাইন্যান্সিয়াল প্যারামিটারগুলো দেখার দরকার হয়, তারপরে কোম্পানির চার্ট প্যাটার্ন রিড করার ব্যাপার থাকে, তারপরে একটা ডিসিশন আসে। তো একটা কোম্পানি ধরে নেওয়া যাক তার শেয়ার প্রাইস 1000 রুপিস ছিল কোনো একটা ডেটে, 50% ডাউন, মানে 1000 টাকার শেয়ার প্রাইস 500 টাকা এই মুহূর্তে ট্রেড করছে। তো এর বেসিসে কিন্তু আমরা একটা কোম্পানি, সেটা ব্যাড কোম্পানি বা খারাপ কোম্পানি, সেইভাবে আমরা কোনো জাজমেন্ট দিতে পারি না। বা একটা কোম্পানি 1000 টাকা থেকে 1500 টাকা হয়ে গেছে শেয়ার প্রাইস, এর বেসিসে আমরা বলতে পারি না ওয়েদার দ্য কোম্পানি ইজ রাইট অর রং। ওকে, our wrong or right decision is based on our disciplined approach and followed steps. means স্টক মার্কেট বা বেসিক লেভেলে যে আপনার বিজনেসটা, সেটা রাইট বা রং ডিসিশন, সেটা হচ্ছে আমি কি ডিসিপ্লিন অ্যাপ্রোচের সঙ্গে চলছি বা কি স্টেপ, কি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করছি, তার উপরে বেস করে একটা রাইট আর রং ডিসিশন ব্যাপারগুলো আমরা ভাবতে পারি। সো স্টক মার্কেটে আমরা দেখতে পাই যে একটা কোম্পানির শেয়ার প্রাইস 100 টাকা থেকে 200 টাকা, 200 থেকে 300, 300 থেকে 400। আবার দেখা যায় কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস লাগাতার নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স পর নেক্সট 3 ইয়ার্স কোনো রকম কোনো আপও যাচ্ছে না, ডাউনে যাচ্ছে না, তার মানে সাইডওয়েজ মার্কেট। যদি আপওয়ার্ড, যদি 100 থেকে 500 হয়ে যায়, তাহলে এটা আপওয়ার্ড ট্রেন্ডে কোম্পানিটা মুভ করছে। এবং দেখা যায় কিছু কোম্পানি শেয়ার 100 টাকা থেকে 90 টাকা, 80 টাকা, 70 টাকা, এইভাবে কিছু কোম্পানি শেয়ার মুভ করছে। তো এই যে কোম্পানি শেয়ার মুভ করছে, এটা থেকে আমরা কোনো জাজমেন্ট করতে পারি না, এটা আমাদের হাতে নেই। কারণ মার্কেটের ভোলাটিলিটি, মার্কেট আপওয়ার্ড যাবে না ডাউনওয়ার্ড যাবে, এটা সম্পূর্ণ আমাদের হাতে নেই। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে জিনিসটা আমার কন্ট্রোলে নেই, সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে নিজের শরীর খারাপ করা যাবে না। এবং আরও একটা জিনিস আমার হাতে নেই, সেটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড, মানে কতদিন আমাকে হোল্ড করে থাকতে হবে। মানে এই শেয়ারটা সাপোজ আমি ধরে নিলাম 100 টাকা এই মুহূর্তে শেয়ার প্রাইস ট্রেড করছে, আমার টার্গেট হচ্ছে এই কোম্পানির শেয়ার প্রাইস 180 টাকা। সো 80% গেইন আমি এক্সপেক্ট করছি আফটার রিডিং মাই চার্ট প্যাটার্ন। মানে আমি কোম্পানির চার্ট অ্যানালিসিস করে বিজনেস ফান্ডামেন্টালস, ফাইন্যান্সিয়াল প্যারামিটার সব কিছু এখানে অ্যানালিসিস করার পরে আমি এটা ধারণায় আনলাম যে কোম্পানির শেয়ার 180 টাকা পৌঁছাবে। এবং আমি ধারণা করলাম নেক্সট 6 মান্থ বা 8 মান্থ বা 1 বছর বা 1.5 বছর বা 2 বছর কিছু একটা আমি আইডিয়া করলাম। বাট আমার যে ধারণা সেটা যে ঠিক হবে সবসময়, এটা ভেবে চললে হবে না। কারণ এই হোল্ডিং পিরিয়ড আমার হাতে নেই। এখানে অনেক ম্যাক্রো ইকোনমিক, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর কাজ করে, যার বেসিসে বিভিন্ন রকম ইভেন্ট, যুদ্ধ হতে পারে বা কোনো একটা ইকোনমিক ক্রাইসিস হতে পারে বা কোনো একটা সাপ্লাই চেনের গন্ডগোল হতে পারে। তার জন্য একটা কোম্পানির শেয়ার প্রাইস লং টার্ম স্ট্যাগনেন্ট থাকতে পারে। দ্যাট মিনস সাইডওয়েজ মার্কেট। যদি সে 1000 টাকা ট্রেড করে, তো 1000 টাকায় ট্রেড করছে নেক্সট 3 বছর 4 বছর ধরে। তো এই হোল্ডিং পিরিয়ড আমাদের হাতে নেই এবং মার্কেটের ভোলাটিলিটি আমাদের হাতে নেই। ভোলাটিলিটি মানে মার্কেট আপ ডাউন হবে কি হবে না, সেটাও কিন্তু আমাদের হাতে নেই। তো এই দুটো বিষয় নিয়ে আমাদেরকে কোনো রকম কোনো মানসিক চাপ বা টেনশন করা যাবে না, এটা আমাদের কোনো রকম কন্ট্রোলে নেই। ওকে, তো এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি HDFC ব্যাংক। আপনি যদি দেখেন 2020 সাল থেকে 2024-25 সাল পর্যন্ত সাইডওয়েজ মার্কেট, মানে কোম্পানি শেয়ার প্রাইস ওই 1400 থেকে 1800 এই রেঞ্জের মধ্যে শেয়ার প্রাইসটা ওঠানামা করছে, কোনো রিটার্ন নেই। অথচ দেখতে পাবেন কোম্পানির প্রফিট ডাবলেরও বেশি হয়ে গেছে। তো আপনার এই হোল্ডিং পিরিয়ড নিয়ে কোনো রকম টেনশন করলে হবে না। আপনার যে সেট আপ আছে, যে প্রি ডিটারমাইন্ড যে সেট আপ, তার বেসিসে আপনাকে ট্রেড করতে হবে। এবং এই মার্কেটে যদি আপনি থাকেন, তাহলে দেশের জিডিপি
6 থেকে 7% এবং ইনফ্লেশন 6 থেকে 7%, এই 12 থেকে 14% রিটার্ন এক্সপেকটেশন যদি আপনি করে থাকেন, তাহলে এই মার্কেট আপনাকে প্রায় 20 থেকে 25% এভারেজ রিটার্ন দিয়ে যায় যদি আপনি অ্যাক্টিভলি মার্কেটে ইনভলভ থাকেন। আর যদি আপনি 12-15%এই খুশি থাকেন, তাহলে মিউচুয়াল ফান্ডের হাত দিয়ে আপনি কিন্তু ফান্ড ম্যানেজারের থ্রু দিয়ে এই টাকাটাকে গ্রো করাতে পারেন। সেটাও একটা ভালো আইডিয়া, পিসফুল মাইন্ড তৈরি হয়। বাট আপনি যদি একটু ডু ইট ইয়োরসেলফ, নিজে করতে চান, স্টক মার্কেটে নিজে ইনভেস্ট করতে চান, যে একটা এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ড হাউস আপনার উপরে লাগু করে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের উপরে 1.1% বা 1.5% যে ফিজটা লাগু করে, সেটা যদি আপনি সেভ করতে চান, তাহলে আপনাকে ডাইরেক্ট স্টক ইনভেস্টিং কিন্তু শিখতে হবে, বা স্টক ট্রেডিং বা সুইং ট্রেডিং এই ধরনের আর্ট আপনাকে কিন্তু শিখতে হবে। তো যেটা আলোচনা করছিলাম, আমরা ভোলাটিলিটি এবং হোল্ডিং পিরিয়ড নিয়ে কোনো রকম কোনো মাথা ঘামাবো না। আমাদের হাতে যেটা আছে নেই সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, যেটা আমাদের হাতে আছে আমরা সেটা নিয়ে কিন্তু ভাববো এবং কাজ করব। তো আমরা ধরে নেওয়া যাক কোনো একটা স্টকের কোনো একটা পার্টিকুলার কোম্পানির বিজনেস চেক করলাম এবং বিজনেসটা আমার পছন্দ হয়েছে, ভালো বিজনেসটার গ্রোথ আছে, নেক্সট 10 ইয়ার্স 15 ইয়ার্স বিজনেসে আমি গ্রোথ দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল প্যারামিটারগুলো দেখলাম, সেগুলো খুব ভালো আছে। টেকনিক্যাল চার্ট প্যাটার্নগুলো দেখলাম, সেটাও বেশ একটা ডিসকাউন্ট প্রাইসেও দেখা যাচ্ছে কোনো কোম্পানির স্টক। তো আমি ইমিডিয়েট স্টকটা বাই করলাম থ্রু মাই ডিম্যাট অ্যাকাউন্ট। আমার ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে আমি স্টকটা কিনলাম। স্টকটা কেনার পরেই আমার মোটিভটা এমন থাকে বা এক্সপেকটেশন এমন থাকে যেন 100 টাকায় আজ কিনেছি, কাল যেন 50% গেইন দিয়ে দেয়। মানে কাল শেয়ার প্রাইসটা কেন 120 বা 130 বা 150 হলো না, এটা নিয়ে আমরা মাথা ব্যথা শুরু করি। তো আপনাকে জানিয়ে রাখি, কোনো বিজনেস একদিনে বা 2 দিনে ডাবল হয়ে যায় না। রিয়েলিস্টিকভাবে আপনাকে এই মার্কেটে আসতে হবে। এটা কোনো রকম কোনো জাদু বা কোনো রকম কোনো এমন কিছু ম্যাজিক নয় যেটা কি আপনার টাকাকে 2 দিনে বা 10 দিনে ডবল করে দেবে। যদি আপনার মধ্যে এই ডিসিপ্লিন বা ধৈর্য না থাকে, দুটো জিনিস খুব জরুরি, একটা হচ্ছে ডিসিপ্লিন বা অনুশাসন, আর একটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য। এই দুটো জিনিস আপনার মধ্যে যদি না থাকে, অ্যাটলিস্ট 3 বছর যদি সময় যদি আপনার হাতে না থাকে, তাহলে আপনি ইকুইটি মার্কেট বা স্টক মার্কেটে আপনার হার্ড আর্ন মানি ইনভেস্ট করবেন না। বিকজ এটা একটা ভোলাটাইল মার্কেট। এখান থেকে আপনি রিয়েল টাইমে পয়সা করতে পারেন না। সেটা করতে গেলে ওটাকে জুয়া বা ম্যানিপুলেশন বা স্পেকুলেটিভ একটা বিজনেসের মধ্যে আসে ওটা। সেটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কোনো রকম অ্যাডভাইস করা হচ্ছে না। সুতরাং আমি একটু কিছু ভিউয়ারকে এখান থেকে ট্রিম করব। সেটা হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে কোনো রকম ইন্ট্রাডে ফিউচার অ্যান্ড অপশান বা এই ধরনের কোনো রকম স্পেকুলেটিভ বিজনেস বা কোনো রকম কি যেটা 21 দিনে পয়সা ডবল করবে, এই ধরনের কোনো অ্যাডভাইস ইন ফিউচার দেওয়া হবে না এবং এখনও দেওয়া হচ্ছে না। সুতরাং প্লিজ, যদি আপনার এই মাইন্ডসেট নিয়ে আপনি আসেন যে আপনার টাকাটা 10 দিন 15 দিন 21 দিনে ডবল হয়ে যাবে, তাহলে এই চ্যানেলটা আপনার জন্য নয়। এখানে ডিসিপ্লিন ইনভেস্টার কাম সুইং ট্রেডার তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। সুইং ট্রেডারদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেস্ট। এখানে সেই সাজেশনটা দেওয়া হবে আপনার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করে কিভাবে আপনি এই মার্কেট থেকে 20 থেকে 25% রিটার্ন কামাতে পারেন, বাট এক্সপেকটেশন থাকবে আপনার 10 থেকে 15% বা 12 থেকে 15%। ওকে, তো আমি যে 20 থেকে 25% রিটার্ন যেটা বললাম, সেটা কিন্তু অ্যাক্টিভ ইনভলভমেন্ট আপনার এখানে দরকার আছে। আদারওয়াইজ এখান থেকে কিন্তু ওটা এক্সপেক্ট করা যাবে না। 12 থেকে 15% আপনি প্যাসিভলি কোনো একটা ফান্ড ম্যানেজারের হাত দিয়ে আপনি এখান থেকে স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারেন লং টার্ম, যদি আপনার 5 বছরের সময় থাকে হাতে। ওকে, তো আমাদেরকে একটু ডিসিপ্লিন ওয়েতে এই মার্কেটে আসতে হবে এবং কিছু স্ট্র্যাটেজি আছে, তার বেসিসে আমাদেরকে কাজ করতে হবে।
ওকে, সবাই একটু জল যদি খাওয়ার থাকে খেয়ে নিন। এই ভিডিওটা লম্বা চলবে, মিনিমাম 1 আওয়ার আপনাকে থাকতে হবে এবং এখান থেকে আপনাকে একটা প্রো ট্রেডার আপনি হতে পারেন যদি আপনি ডিসিপ্লিনের সঙ্গে নিয়মগুলো ফলো করেন। ওকে, সো শুরু করা যাক। এখানে এই মার্কেটে, স্টক মার্কেটে যদি আপনি ডিসিপ্লিনের সঙ্গে কাজ করেন তাহলে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? আপনি এক্সপেক্ট করতে পারেন আপনার 100 রুপিস 3 বছর থেকে 4 বছরে ডবল হয়ে যায়। এটা কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। দ্যাট মিন্স 18% থেকে প্রায় 24%, 25% রিটার্ন আপনি এখান থেকে পেতে পারেন। ধরে নেওয়া যাক আপনি কোনো একটা টাকা 25.9%-এ কম্পাউন্ড করছেন, মানে চক্রবৃদ্ধি হারে কোনো একটা টাকা 25 থেকে 26%-এ বাড়ছে। আপনার 100 টাকা 126 টাকা হলো এবং 126 টাকার 26%। যদি এইভাবে বাড়ে কোনো একটা টাকা তাহলে 3 বছরে এই টাকাটা ডাবল হয়ে যায়। 3 বছরে ডাবল হয়ে যাওয়া মানে হচ্ছে 1 লাখ টাকা 3 বছরে 2 লাখ হয়ে যায়। এবং যদি 10 বছর সময়সীমা নিয়ে ক্যালকুলেশন করা হয়, হিসাব করা হয়, তাহলে টাকাটা প্রায় 10 গুণ হয়ে যায়। মানে আপনার 1 লাখ টাকা 10 লাখ টাকা হয়ে যায়। এবং যদি আপনি 20 বছর ধরে কনসিস্টেন্টলি এই টাকাটাকে গ্রো করাতে পারেন 26%-এ, তাহলে আপনার 1 লক্ষ টাকা হয়ে যাবে 1 কোটি টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকা 20 ইয়ার্সে 1 কোটি টাকা হয়ে যায়। দ্যাট মিন্স 100 টাইমস। সো 2 টাইমস ইন 3 ইয়ার্স, 10 টাইমস ইন 20 ইয়ার্স, আর 100 টাইমস ইন 10 টাইমস ইন 10 ইয়ার্স অ্যান্ড 100 টাইমস ইন 20 ইয়ার্স। ওকে, তো এটা কিন্তু এই মার্কেট থেকে করা সম্ভব, হিস্ট্রি তাই বলছে। তো আপনি তো তাই তো করতে এসেছেন না? আপনি তো চান যে আপনার টাকাটাকে, আপনার যে ওয়েলথ সেটা কম্পাউন্ড করুক একটা নির্দিষ্ট রেটে। এবং এটা কিন্তু একদিনের ব্যাপার নয়, এটা একটা লং জার্নি, লম্বা সময় ধরে আপনাকে এখানে থাকতে হবে। এটা এমন নয় যে আমি 1 বছরে টাকাটা ডবল করে ফেললাম তারপরে কি এই মার্কেট থেকে বেরিয়ে যাবেন? না, আপনাকে লং টাইমে থাকতে হবে। সুতরাং 1 বছরে 100% রিটার্ন পাওয়াটা নট এ বিগ ডিল। মানে এটা করা যেতেই পারে, সেটা হতেই পারে তুক্কা যেটা বলে ওটাকে, মানে ম্যাজিক বা কোনোভাবে হয়ে গেছে। বাট আপনি যদি কনসিস্টেন্টলি নেক্সট 20 ইয়ার্স এইভাবে যদি কম্পাউন্ড করাতে পারেন তাহলেই আপনি এই মার্কেটের একজন সত্যিকারের ইনভেস্টর কাম ট্রেডার, যেটাই আপনি বলেন। মানে এই মার্কেট থেকে আপনি আর্নিং করার ক্যাপাবিলিটি রাখেন। ভুলভালভাবে এই মার্কেটে অনেকেই পয়সা তৈরি করে, বাট সেই পয়সা কিন্তু তারা প্রোটেক্ট করতে পারে না। সো ক্যাপিটাল প্রোটেকশন করে কিভাবে একটা টাকাকে 3 থেকে 4 বছরে ডবল করা যায়, সেই ফান্ডা বা সেই ফর্মুলা এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে, এই সিরিজের মাধ্যমে আমি দিতে চলেছি। এবং কেন এই মার্কেটে আপনি আসবেন? কারণ আপনি যদি আপনার টাকাটাকে এফডিতে রাখেন, ফিক্সড ডিপোজিট, সেখানে আপনি পেতে পারেন 5 থেকে 7%, ম্যাক্সিমাম 8%। আর এই মার্কেট থেকে আপনি এফডির থেকে মিনিমাম 3 গুণ, ম্যাক্সিমাম তো কোনো লিমিট নেই, তো 3 to 4 টাইমস অফ এফডি, মানে প্রায় 20 থেকে 25%, 30% পর্যন্ত রিটার্ন এই মার্কেট থেকে কিন্তু আর্ন করা সম্ভব। তো 3 থেকে 4 গুণ যদি এফডির থেকে যে রিটার্নটা আপনি পাচ্ছেন তার থেকে যদি আপনি 3 থেকে 4 গুণ রিটার্ন পান, তাহলে ভেবে দেখুন আপনার টাকাটাকে কিভাবে, কি রেটে গ্রো করানো হচ্ছে। সো অলওয়েজ আপনাকে এই মার্কেটে ইনভেস্ট করতেই হবে, এর বাইরে কোনো অপশান নেই। একটাই অপশান, আপনার পার্সোনাল বিজনেস। আপনি যেটা ভাবছেন যে এই মার্কেটে না থেকে আপনি ইনফ্লেশনকে বিট করছেন, ভুল ভাবছেন। আপনি যে এলআইসিতে যে টাকাগুলো রাখছেন সেটা শুধুমাত্র হয়তো রিস্ক ম্যানেজমেন্টের জন্য আপনি রাখতে পারেন, বাট
ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনাকে ইকুইটি মার্কেটে আসতে হবে, আইদার থ্রু মিউচুয়াল ফান্ড অর ডাইরেক্ট স্টক। তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি যান তাহলে আপনার হেডেক কম, এখানে মিউচুয়াল ফান্ড ম্যানেজার সেই টাকাটা ম্যানেজ করে আপনার হয়ে। আর এখানে ডাইরেক্ট স্টক ইনভেস্টিং একটু ক্রিটিক্যাল, বাট যদি আপনার ফর্মুলাগুলো জানা থাকে, একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি চলেন, একটা বেসিক প্ল্যান নিয়ে চলেন, তাহলে এটা এখান থেকেও কিন্তু কোনো রকম কোনো সার্ভিস চার্জ না দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে ইনভেস্টিং বা ট্রেডিং করে একটা ওয়েলথ ক্রিয়েশন করা সম্ভব। সুতরাং আপনি যে টাকাটা এলআইসিতে রাখছেন লং টার্মের জন্য, একটু হিসাব করে দেখবেন 5 থেকে 6%, তার বেশি কিন্তু রিটার্ন ওখান থেকে ম্যাক্সিমাম 6.5-7%। আমি এখানে মিনিমাম 12%-এর কথা বলছি স্যার। সো মিনিমাম আপনার 12% রিটার্ন যদি আপনার ক্যাপিটালের উপরে পেতে চান, তাহলে কিন্তু আপনাকে ইকুইটি মার্কেটে আসতে হবে। দেয়ার ইজ নো আদার অপশান। আপনার যদি কোনো পার্সোনাল বিজনেস থেকে থাকে তাহলে ওটাও একটা ইকুইটির মধ্যে আসে, ওটাও ইকুইটির একটা পার্ট। সেই বিজনেস, যে বিজনেসে আপনাকে অ্যাটলিস্ট 30% রিটার্ন দিচ্ছে, ইটস ওকে। তো আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এই মার্কেটের একটা পার্ট হতে হবে। এবং আপনি এমন একটা ফেজে আসেন, বিশ্বাস করুন, আপনি একটা গ্রোয়িং ইকোনমির ফেজে ভারতবর্ষে এই মুহূর্তে আছেন। এটা একটা গ্রোয়িং ইকোনমি। নেক্সট 20 ইয়ার্স ইনরমাস গ্রোথ, মানে একটা ব্যাপক গ্রোথ হতে চলেছে এই দেশে। এবং এই দেশে আপনি ইনভেস্ট করলে, শুধুমাত্র ট্যাক্সেশনের পার্ট আমি এই মুহূর্তে আলোচনা করব না, বাট এই মার্কেটে যদি আপনি ইনভেস্টেড থাকেন তাহলে আপনার ক্যাপিটাল কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক অনেক হায়ার চান্স। সুতরাং এই মার্কেটে কিন্তু আপনাকে আসতে হবে আগে আর পরে। যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনারই বেনিফিট। এবার কোশ্চেন আসে যে আমি তো একজন ডক্টর, আমি একজন প্রফেসর, আমি একজন জাজ, আমি একজন ব্যারিস্টার, হোয়াট এভার ইউর ডেজিগনেশন, উকিল, তো আমাকে কি শেখাবে? তো দেখুন, এখানে বিরাট একটা কোম্পানির মালিক বা বিরাট একটা হোয়াট এভার যে একটা পদ নিয়ে বসে আছে কোনো একটা অর্গানাইজেশনে, সেই ধরনের মানুষের সাকসেস রেট কিন্তু প্রায় 0%। আমরা অ্যাকচুয়ালি অনেক কিছুই জানি, কিন্তু পয়সা কামানোর যে পদ্ধতি সেটা হয়তো আমরা মিস করে যাই। তার জন্যই আমরা 60 বছর বয়স পর্যন্ত কাজ করে যাই কোনো একটা কোম্পানির স্বার্থে বা কোনো এমপ্লয়ারের জন্য, এবং নিজের রিটায়ারমেন্ট ক্যালকুলেশন হয় আফটার 60। সো উই নো মেনি থিংস, বাট উই ডোন্ট নো হাউ টু মেক মানি অ্যাপ্লাইং অ্যাপ্লিকেশন ইন দ্য মার্কেট। মানে আমরা অনেক কিছুই জানি, বাট ওই জানাটা মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে এখান থেকে মার্কেট থেকে ইনকাম করব, সেটা কিন্তু আমরা কোথাও না কোথাও মিস করে যাই। তো আপনার যে থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, যেটা আপনি বই পড়ে পেয়েছেন, সেটা অ্যাপ্লাই করতে শিখুন। এবং এটা অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি মানি মেকিং কিভাবে করতে হয়, কিভাবে টাকা ইনকাম করতে হয়, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে। আপনি অনেক কিছুই পড়েছেন, অনেক কিছুই জেনেছেন, বাট আপনি কিছু জীবনে অ্যাপ্লাই করেননি, তাহলে কিন্তু আপনি কিন্তু এই মার্কেট থেকে কিছুই ইনকাম করতে পারলেন না। একটা সমীক্ষা করে দেখা গেছে যে এই মার্কেটে, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে 1% মানি, 99% মানুষের কাছে, এবং 99% মানি 1% মানুষের কাছে। মানিটা কি? আমাদের দেশে 100 টাকা যদি টোটাল টাকা থাকে, 100 টাকা, এবং টোটাল মানুষ যদি হয়, টোটাল পার্সন যদি 100 হয়, তাহলে 100 টাকার মধ্যে 99 টাকা আছে একজন মানুষের কাছে, এবং 99 জনের কাছে আছে 1 টাকা। তার মানে এটা হিউজ একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এই গ্যাপটা হওয়ার কারণ হচ্ছে এডুকেশন এবং সচেতনতা, অ্যাওয়ারনেস, এবং বিভিন্ন রকম পলিটিক্যাল
করাপশান, দুর্নীতি এবং আরও অনেক কিছুই। এবং আমরা যে অলসতা, যে আমরা কাজ না করার যেটা ইচ্ছা প্রবণতা, আমাদের মধ্যে বাজেভাবে সময় নষ্ট করা, এরকম অনেক বাজে হ্যাবিট আমাদের মধ্যে আছে, যার জন্য এটা সম্ভব। এবং আমরা কিন্তু সচেতন নাগরিক হিসাবে অনেক সময় কাজ করি না। আচ্ছা, আরও একটা সমীক্ষা থেকে দেখা যাচ্ছে আমাদের এই মার্কেট, শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সিনারিও, এখানে 1% মানুষ অ্যাকচুয়ালি গেইন করে, টাকা ইনকাম করে, 97% মানুষ টাকা লুজ করে, এবং 2% মানুষ নো প্রফিট নো লস। তার মানে 100 জনের মধ্যে 97 জন মানুষ এখানে লস বুক করে বেরিয়ে যায়, ক্ষতি স্বীকার করে বেরিয়ে যায়, কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করে লস ফেস করে বেরিয়ে যায়, এবং 2% মানুষ তারা কোনো প্রফিট পায় না, ওই মোটামুটি এফডি রিটার্ন 5-6% রিটার্ন, এবং 1% মানুষ এখানে কিন্তু সাকসেস রেট কিন্তু 1%। তো যদি আপনাকে কোশ্চেন করা হয়, প্রশ্ন যদি আমি করি যে শেয়ার মার্কেট কি, শেয়ার বাজার কি, তাহলে আপনি বলবেন এটা এমন একটা মাধ্যম, শেয়ার বাজার এমন একটা মাধ্যম যেখানে একটা কোম্পানির শেয়ার বা স্টক বাই করা হয় কারোর দ্বারা, আর কেউ এটা সেল করে, মানে কেউ কেনে আর কেউ বিক্রি করে। কিন্তু বাস্তবে এই অ্যান্সারটা একটু আলাদা। এই অ্যান্সারটা যদি আমি প্র্যাকটিক্যালি বলি তাহলে বলবো এটা এমন একটা মিডিয়াম, শেয়ার মার্কেট, শেয়ার বাজার, যেখানে 97% মানুষের টাকা 3% মানুষের কাছে চলে যায়, বা 97% মানুষের টাকা রাদার 1% মানুষের কাছে চলে যায়। তার মানে এখানে এটা একটা সবজি মন্ডির মতো। সবজি মন্ডিতে কি হয়, আপনি আপনার ক্ষেতের যে পটল, আলু, বেগুন, উচ্ছে, এইগুলো বাজারে নিয়ে যাচ্ছেন, বাজারে নিয়ে আপনি সেটা বিক্রি করছেন এবং লাভ নিয়ে বাড়ি আসছেন। এই সবজি মন্ডির মতো কাজ করে বিএসই অ্যান্ড এনএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এখানে কোনো একটা কোম্পানির শেয়ার আপনার কাছে আছে, আপনার ডিম্যাট অ্যাকাউন্টে পড়ে আছে, আপনি 100 টাকায় কিনেছিলেন, আপনি এটাকে 150 টাকা পেলে সেল করে দেবেন। তো এখানে কোনো যদি বায়ার থাকে যে 150 টাকায় কিনতে চায়, কারণ সেই বায়ার, সে ভাবছে শেয়ার প্রাইস 250 টাকায় যাবে, তো সে সেই রেসপেক্টে কিন্তু আপনার শেয়ারটা 50% প্রিমিয়ামে কিনে নিচ্ছে। তো এটা এরকমই একটা মাধ্যম সবজি মন্ডিতে ঠিক যেমন হয়। সেই সবজিটা নিয়ে সেই ব্যক্তি বাজারে আবার অন্য দামে বিক্রি করে, সে তার মুনাফা নিয়ে যায়। এখানে কিছু লেভেলের কনজিউমার আছে যাদেরকে এই পার্টিকুলার প্রোডাক্টটা দেওয়া হয়। তো এখানে এই যে এক্সচেঞ্জ শেয়ারটা যে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য যে বায়ার হলো তার অ্যাকাউন্টে এক্সচেঞ্জ হলো, এইটাই কাজ করে বিএসই অ্যান্ড এনএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটা সেবি দ্বারা রেগুলেটেড, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এবং সর্বোপরি ভারত সরকার এর ওভারঅল রেসপন্সিবিলিটিতে আছে। তো আমি যে আলোচনাটা করছিলাম যে এই পার্টিকুলার শেয়ার বাজারে 97% মানুষ তারা কিন্তু লুজার, এবং 1% মানুষ তারা গেনার, এবং 2% মানুষ তারা এই মার্কেট থেকে নো প্রফিট নো লসে আছে। আপনি শুনে অবাক হবেন, এই 97% যে ব্যক্তি বললাম, সেই ব্যক্তিগুলোর মধ্যে বেশিরভাগ ব্যক্তি কোনো একটা কলেজের প্রফেসর, কোনো একটা স্কুলের মাস্টার, কোনো একটা মেডিকেল কলেজের ডক্টর বা কোনো হসপিটালের ডক্টর, কোনো একটা অর্গানাইজেশনের ইঞ্জিনিয়ার, কোনো একটা দপ্তরের চিফ এক্সিকিউটিভ অফিসার, কোনো একটা দপ্তরের
যে কোনো একটা পদে বসে আছে, ভালো একটা কোয়ালিফাইড পদে, গেজেটেড অফিসার হতে পারে। তো এরা কি শিক্ষিত নন? অবশ্যই শিক্ষিত। এরা এদের ফিল্ডে শিক্ষিত। একটা কলেজের প্রিন্সিপাল, সে না জানি কোথা কোথা থেকে, আইআইটি থেকে এবং ভারতবর্ষের নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে, পোস্ট ডক করে, বহু বছরের অভিজ্ঞতা নিয়ে তারপরে একটা কলেজের প্রিন্সিপাল হওয়া যায়। একটা ডিপার্টমেন্টের হেড হতে গেলে আপনাকে অ্যাটলিস্ট পিএইচডি হয়ে ডক্টরেট পদটা নিয়ে, তারপরে 10 বছরের অভিজ্ঞতা নিয়ে তারপরে কিন্তু আপনি একটা কলেজের হেড হচ্ছেন, ডিপার্টমেন্টের হেড হচ্ছেন। আপনি একটা ইঞ্জিনিয়ার, দীর্ঘ 10 বছরের এক্সপিরিয়েন্স। তো এই যে পদ, এই পদগুলো কি আপনাকে আপনার ফেস দেখে কি দেওয়া হয়েছিল? না, আপনার কোয়ালিফিকেশান দেখে দেওয়া হয়েছিল। ভেবে দেখুন তো, আপনি যে স্যালারিটা উইথড্র করেন, এটার জন্য আপনি কি কিছু কাজ করেন না? অবশ্যই কাজ করেন। আপনি প্রতিদিন নিয়ম করে 10টা থেকে 6টা পর্যন্ত বায়োমেট্রিকের সাহায্যে আপনার থামটাকে রেকগনাইজ করে আপনাকে প্রতিদিন নিয়ম করে সেই অফিসে যেতে হয় এবং অফিসের সমস্ত কাজ আপনাকে লুক আফটার করতে হয়, দেখাশোনা করতে হয়। তারপরে মাসের শেষে আপনি কিন্তু স্যালারিটা পান। আপনি যদি কোনো একটা বিজনেস রান করাচ্ছেন, সারা দিন আপনাকে নিয়ম করে ওই অফিসের চেয়ারে বসতে হবে। আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে, সেই সেলটা যেটা হচ্ছে, সেই যে ইনভেন্টরিটা কন্ট্রোল করার জন্য যেটা সেল হয়ে গেছে সেটা যেন আবার আপনার দোকানে বা আপনার অফিসে যেন চলে আসে বা আপনার অর্গানাইজেশনে চলে আসে, তার জন্য আপনি ইনভেন্টরি কন্ট্রোল করছেন। নিয়ম করে আপনি মার্কেটে যাচ্ছেন ওই প্রোডাক্টটা বাই করতে, কারণ 1 সপ্তাহ পরে যদি কাস্টমার এসে এই প্রোডাক্টটা চায়, আমি কিন্তু দিতে পারবো না যদি অ্যাভেলেবিলিটি না থাকে। ভেবে দেখুন তো আপনি কত ডিসিপ্লিন ওয়েতে আপনার কাজটা করছেন, এবং করছেন বলেই কিন্তু আর্নিংটা পাচ্ছেন, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না। সুতরাং আপনি একটা ডিসিপ্লিন পারসন ইন ইউর রেসপেক্টিভ ফিল্ড। আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের আপনি একজন মাস্টার, আপনি একজন স্কিল পারসন, তার জন্যই আপনি এই আর্নিংটা পাচ্ছেন। আর কি অবাক লাগে, সরকার আপনার আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট আর মোবাইলের ফোনপে সিস্টেম আছে বলেই, একটা ডিম্যাট অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন বলেই আপনি ট্রেড করা শুরু করে দিলেন। একটু অবাক লাগে না? আমার তো অবাক লাগে। তো এটা কিন্তু আপনার স্কিল নয়। আপনি ভাবুন তো, আপনার হাতে মেডিকেল ইকুইপমেন্ট দিয়ে দেওয়া হলো, আপনি একটা পেশেন্টের পেট কেটে দেবেন, অপারেশন করতে চলে যাবেন? ভাই, অপারেশন করতে যেটা জরুরি সেটা হচ্ছে আপনাকে যে মেডিকেল এক্সাম হয় সেই এক্সামটা দিতে হবে, দিয়ে র্যাঙ্ক পাওয়ার পরে আপনি কিন্তু কোনো একটা মেডিকেল অর্গানাইজেশন, যেখানে মেডিকেল কলেজ, সেখান থেকে আপনি এমবিবিএস করবেন। এমবিবিএস করার পরে আরও 2 বছরের কোর্স হয়, স্পেশালিস্ট কোনো একটা বিষয়ের উপরে, স্পেশালিস্ট ইএনটি বা হার্ট স্পেশালিস্ট বা অর্থোপেডিক্স, ডার্মাটোলজিস্ট, এই ধরনের কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর পড়াশোনা করছেন। তারপর দীর্ঘ 10-15 বছর আপনি প্র্যাকটিস করছেন। তারপরেই তো আপনি একটা অপারেশন থিয়েটারে গিয়ে অ্যাজ এ সার্জন কাজ করছেন, তাই না? তাহলে একটা ডক্টর, সে কিন্তু নিজেকে প্রুভ করতে মিনিমাম 15 ইয়ার্স তার দরকার পড়ছে, 10 to 15 ইয়ার্স। তো আপনি একটা মেডিকেল সার্জারি কিট পেয়ে গেছেন আর আপনি অপারেশন করতে চলে গেছেন। বিষয়টা ঠিক এরকম। ফাইন্যান্সিয়াল মার্কেট বা মানি মার্কেট, স্টক মার্কেট, শেয়ার বাজার, এখানে একটা স্টক আপনি যখন বাই করছেন, কেন বাই করছেন, কিভাবে বাই করছেন, কি মেথোডোলজিতে বাই করছেন, কি টার্গেট, সব কিছু স্টকটা আপনার অ্যাকাউন্টে বাই করার আগে কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। আপনি বাই করার পরে যদি ভাবেন যে সেল করব না করব না, তাহলে আগে নিজেকে কোশ্চেন করতে হবে কেন বাই করেছিলেন। আপনি কি এই বিষয়ের উপরে কোনো রকম কোনো কোয়ালিফিকেশান রাখেন, কোনো সার্টিফাইড কোনো ব্যক্তি?
সেটা আগে নিজেকে প্রশ্ন করুন, বা এই মার্কেটে আপনার অভিজ্ঞতা কি। সো কোনো ডিগ্রি ছাড়া, কোনো কোয়ালিফিকেশান ছাড়া আপনি এই মার্কেটের মাস্টার হয়ে যাবেন, আর কাল থেকেই আপনি এক্সপেক্ট করবেন আপনি পয়সা কামাবেন। এটা কিন্তু কোনো কুবেরের খাজানা নয় যে আপনি এখানে হাত দিলেন আর এখান থেকে সোনা বের হবে বা পয়সা বের হবে। তো আপনার মধ্যে একটা স্কিল দরকার, সেই স্কিলটা যদি না থাকে, এই মার্কেট, শেয়ার মার্কেট, ডাইরেক্ট স্টক ইনভেস্টিং ভেরি ডেঞ্জারাস ফর ইউ। এটা কিন্তু আপনার জন্য নয়, আপনার টোটাল সম্পত্তি এখানে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। সুতরাং আগে যে বিষয়ের উপরে কাজ করতে চাইছেন সেই বিষয়ের উপরে কোয়ালিফিকেশান বা দীর্ঘদিনের অভিজ্ঞতা তৈরি করুন। মিনিমাম 3টে সাইকেল আপনাকে এই মার্কেটে দিতে হবে। 3 বছরে একটা সাইকেল মোটামুটি ধরা যায়। 8 থেকে 9 বছরের অভিজ্ঞতা যদি আপনার না থাকে স্টক মার্কেটে, কোনো কোম্পানির বিজনেস কিভাবে রিড করতে হয়, ফান্ডামেন্টাল কিভাবে চেক করতে হয়, চার্টিং টুল কিভাবে রিড করতে হয়, কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে রিড করতে হয়, কনফারেন্স কল কিভাবে পড়তে হয়, এবং কোম্পানির গ্রোথ প্রজেকশন হচ্ছে কি হচ্ছে না, কোম্পানি সঠিক ডাইরেকশনে যাচ্ছে কি না, সেটা কিভাবে আপনি জাজ করবেন, এই সব কিছু না জেনে আপনি এই মার্কেটে আসলে কিন্তু নিরাশ হতে হবেই। এটা গ্যারান্টি। ইনকাম কামাবেন কিনা জানি না, কিন্তু গ্যারান্টেড আপনি এখান থেকে নিরাশ, হতাশ হয়ে যাবেন আর বলবেন এ তো জুয়ার আড্ডা। সো কোনো কিছু বিষয় সম্বন্ধে বা কোনো একটা বিজনেস, যে কোনো বিষয়, আপনি তো জানেন যে একটা বিজনেস যদি বিজনেস খাড়া করতে হয় তাহলে মিনিমাম 1000 ডেজ, 1000 দিন সময় লাগে। তারপরে কিন্তু ওই বিজনেসটা স্টাবলিশ হতে হয়। যদি আপনি সঠিকভাবে ডিসিপ্লিনের সঙ্গে করেন তাহলে 3 বছর মিনিমাম আপনাকে সময় দিতে হবে, এবং ডিসিপ্লিনের সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে। আদারওয়াইজ এখান থেকে কিন্তু হতাশ, নিরাশ হয়ে আপনি যাবেন। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখানে কোনো রকম যে পয়সাটা আপনার চাল ডাল কেনার পয়সা যেটা বলে যে নেক্সট 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে লাগবে, সেই পয়সা এখানে রাখা যাবে না। যে পয়সার উপরে আপনার, যে টাকার উপরে আপনার নেক্সট 3 বছরের ডিপেন্ডেন্সি বা নির্ভরতা নেই, সেই টাকাটা এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এবং মার্কেটের ভোলাটিলিটি এবং হোল্ডিং পিরিয়ড যদি আপনি এই বিশ্বাসটাকে মেনে নিতে পারেন এবং ধৈর্যের সঙ্গে থাকতে পারেন, এই মার্কেট আপনাকে দিয়ে যাবে। যদি আপনি সঠিক ভেহিকেল, সঠিক গাড়িতে যদি আপনি চাপেন, আপনি এমন একটা গাড়িতে চাপলেন যে গাড়িতে ফুয়েল নেই, যে গাড়ির ড্রাইভার যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, তো সেই গাড়িতে চাপলে তো আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না, তাই না? এইভাবে একটা কোম্পানির কতটা ডেপ্ট আছে বা ঋণ আছে সেইগুলো দেখতে হয়। কোম্পানি ওভারভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড, মিনস এর পিবি রেশিও, অনেক রেশিও আছে, সেগুলো পড়তে জানতে হবে। তো একটা কোম্পানি কতটা ডিসকাউন্ট প্রাইসে চলছে নাকি প্রিমিয়াম প্রাইসে চলছে সেটা রিড করতে জানতে হবে। এই কোম্পানির উপরে যে ডেপ্ট বার্ডেন আছে, যে ঋণ আছে, সেটা কি মেকআপ করার বা মেটানোর ক্যাপাবিলিটি এই কোম্পানি রাখে, সেটা কিন্তু আপনাকে রিড করতে জানতে হবে। এবং কোম্পানির গ্রোথ আছে কিনা সেটা আপনাকে জানতে হবে, সেটাকে নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। তারপরে আপনাকে থরো অ্যানালিসিস করার পরে কিন্তু পজিশন নিতে হবে। ওকে, তো এখানে যে 1% পিপল, 1% মানুষ যারা প্রফিটেবল, তারা কিন্তু কোনো কোম্পানির, কোনো একটা অর্গানাইজেশনের হেড বা এই যে বড় বড় পদ বললাম আমি, সেই সব পদ কিন্তু তারা কিন্তু পদে কিন্তু বসে নেই। এই যে 1% প্রফিটেবল পার্সন, তারা কিন্তু এমনও ব্যক্তি আছে যারা ইভেন গ্রাজুয়েটও নয়, মানে কোনো একটা কলেজ থেকে একটা গ্রাজুয়েট ডিগ্রি বা স্নাতক ডিগ্রিও কিন্তু তারা পায়নি, এরকমও লোক আছে এখানে। কেউ আছে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, মানে কোনো একটা কলেজে পড়তে তারা কিন্তু সেখান থেকে ড্রপ আউট হয়ে গেছে। কোনো কলেজে বা কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটির টপার নয় এরা একদমই সাধারণ পার্সন। এদের বিরাট এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়তো নেই, বাট এরা মার্কেটে কিন্তু সাকসেসফুল। কেন তারা এত লাভ মার্কেট থেকে উঠাতে পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করবো এবার। ওয়াই দে আর প্রফিটেবল অ্যাকচুয়ালি? তারা এই কারণে প্রফিটেবল কারণ তাদের মধ্যে কোনো অহংকার নেই, ইগো নেই। আবার বলছি, যে 1% পিপল যারা এই মার্কেটে প্রফিট কামাচ্ছে, প্রফিটেবল হচ্ছে,
তারা কেন প্রফিটেবল, তারা কিন্তু কোনো রকম কোনো ইগোর লড়াই তাদের মধ্যে নেই, তারা অহংকারী নন, এবং তারা কোনো কিছু শো আপ করতে চান না যে আমরা স্মার্ট, উই আর ভেরি স্মার্ট, মানে এই ধরনের শো আপ তারা করে না। তারা খুবই হাম্বল হয়, খুবই পোলাইটলি বিহেভ করে মানুষের সঙ্গে, এবং নিজেকে ভেরি সিম্পল রাখে, খুবই সিম্পল এবং খুব সাধারণ জীবনযাপন তারা করে, মাথায় রাখবেন এটা। সুতরাং এই যে 1% পিপল যারা প্রফিটেবল এই মার্কেটে, তাদের মধ্যে কোনো ইগো নেই, তারা নিজেকে প্রুভ করার চেষ্টা করে না, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এত স্মার্ট, আমি অত স্মার্ট। তারা কোনো একটা বড় গাড়ি বা বড় বাড়ি এইসব নিয়ে শো আপ করে না, তাদের কোনো ডিগ্রি নিয়ে তারা শো আপ করে না, তারা খুব সিম্পল জীবনযাপন করে, সাধারণ জীবনযাপন তারা করে, এবং সর্বোপরি তারা কিন্তু ওয়াইজ পিপল, সর্বজ্ঞানী পিপল। মানে এরা শুধু সমাজ থেকে ভালো জিনিস গ্রহণ করে, খারাপ জিনিস বর্জন করে, এবং তাদের মূল্যবান সময়টা তারা ভুলভাল জায়গায় ইনভেস্ট করে না, যেখানে ভ্যালু আছে সেখানে তাদের টাইমটা তারা ইনভেস্ট করে। তো এই ধরনের মানুষ আপনাকে হতে হবে যদি আপনি এই মার্কেট থেকে সাকসেস পেতে চান। তাহলে রিকোয়ারমেন্টটা কি, আসলে কি প্রয়োজন আপনার? এখানে কিন্তু যে আপনাকে ভীষণ ইন্টেলিজেন্ট হতে হবে তা নয়, ভীষণ বুদ্ধিমান হতে হবে তা নয়, বেশি বুদ্ধি এই মার্কেটের দরকার নেই। খুব ইংলিশ জানতে হবে না, বেসিক ইংলিশটা জানলে হবে, মাধ্যমিক লেভেলের। শুধুমাত্র একটা কোম্পানির বিজনেসটা সম্বন্ধে স্টাডি করতে যেটুকু লাগে, আর কিছু নাম্বার ক্রাঞ্চিং করতে জানতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ আর শতকরা পার্সেন্টেজের হিসাবটা যদি আপনি জানেন তাহলেই যথেষ্ট। এতটুকুই ম্যাথ দরকার এই মার্কেটে সাকসেস পাওয়ার জন্য। শুধুমাত্র উইজডম দরকার, মানে একটা বিষয়ের উপরে আপনি কতটা ভাবতে পারেন, সেই ভাবনার ক্যাপাবিলিটিটার উপরে এই মার্কেটে আপনি কত পয়সা আয় করতে পারবেন সেটা নির্ভর করে। আপনার মেন্টাল ক্যাপাবিলিটিটা আপনার ইনক্রিজ করতে হবে, আপনি কতটা রিস্ক নিতে পারেন, ক্যালকুলেটেড রিস্ক, অন্ধের মতো রিস্ক নয়। এই মার্কেট কিন্তু ইন্টেলিজেন্ট পিপলদের পছন্দ করে না, যারা বেশি বুদ্ধি বা বেশি মাথা ঘামানোর চেষ্টা করে তাদের কিন্তু এই মার্কেট পছন্দ করে না। যারা নিজেদেরকে বেশি বুদ্ধিমান ভাবার চেষ্টা করে এই মার্কেট কোনো না কোনোভাবে ঘুরিয়ে থাপ্পড় মারে এবং তার সার্ভিস চার্জ নিয়ে যায়। মার্কেট তার সার্ভিস চার্জ নিয়ে যাবেই। যদি আপনি এই মার্কেটকে কোনো রকম কোনো ফিস প্রোভাইড না করে থাকেন, আপনাকে কোনোভাবে ফিস দিয়ে যেতে হবে। সেটা আপনার যে হার্ড আর্ন মানি সেটা ইনভেস্ট করেছেন, সেখান থেকে লস বুক করে আপনি আসছেন, সেটাও একটা ফিস। বা আপনি যার থেকে, যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে বা যে ব্যক্তির থেকে শিখছেন, তাকে যদি কোনোভাবে যদি আপনি ফিস প্রোভাইড না করেন, তাহলে এই মার্কেট থেকে আপনি কিন্তু কোনো রকম প্রফিট নিতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো সীমিত কিছু পয়সা, কিছু প্রফিট আপনি পেয়েছেন, বাট লং টার্মে আপনি এখান থেকে কিন্তু সাকসেস পাবেন না, মাথায় রাখতে হবে। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছু এই মার্কেটে ফ্রিতে পাওয়া যায় না। when something is free then you are the product। সুতরাং আপনি যারা ওয়াইজ পিপল, যারা এই মার্কেটে বহুদিন ধরে আছে, এই মার্কেটে সাকসেসফুলি ইনভেস্ট করে পয়সা কামাচ্ছে, প্রফিট পাচ্ছে, তাদেরকে রেসপেক্ট করুন সবার প্রথম। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এই মানুষদেরকে, যারা ভেরি সিম্পল, সরল সাধারণ জীবনযাপন করে, পিসফুল জীবনযাপন করে, এদেরকে যদি আপনি সম্মান যদি না দেন, রেসপেক্ট যদি না দেন, আপনি এই মার্কেট থেকে কোনো না কোনো জায়গায় আপনার ফিস দিয়ে যেতেই হবে এই মার্কেটকে। সুতরাং এই মার্কেট ইন্টেলিজেন্ট পিপল চায় না, এই মার্কেট চায় ওয়াইজ পিপল, যাদের মধ্যে উইজডম আছে, যারা হাম্বেল, যারা সিচুয়েশনের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে চলার ক্ষমতা রাখে, যারা স্রোতের সঙ্গে চলার চেষ্টা করে, এবং যারা নিজেদেরকে সবসময় স্টুডেন্ট ভাবার চেষ্টা করে। নিজেকে টিচার ভাবলে কিন্তু চলবে না। যেদিন আপনি মনে করবেন যে আমি এই মার্কেটে সব কিছু জেনে গেছি, আমার আর কিছু এক্সট্রা করে জানার নেই, আমি সর্বা এবং আমি যেটা নিচ্ছি ডিসিশন সেটাই ঠিক, সেই দিন থেকে আপনার পতন শুরু।
সো এই ভিডিওর মাধ্যমে এই ক্যামেরার সামনে আমি আবার একবার বলছি, নিজেকে আমি স্টুডেন্ট ভাবি, আমি টিচার ভাবি না, এবং আজীবন আমি এই মার্কেটের স্টুডেন্ট থেকে যাব। এবং আমি যাদের থেকে এই এত কিছু শিখেছি, বিভিন্ন ইন্টারভিউ, পডকাস্ট, বিভিন্ন মানুষের বাণী, বিভিন্ন মানুষের বই, এই সমস্ত থেকে তাদেরকে সবাইকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার এই চ্যানেলের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে। এবং তাদের জন্যই, সেই বই বা সেই মানুষ যাদের জন্য আমি এত কিছু শিখতে পেরেছি, তাদেরকে ডেডিকেট করেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং এই ভিডিওর মাধ্যমে যদি 1% মানুষ যদি উপকৃত হয়, সেটাই আমার গুরুদক্ষিণা। এবং আমি যা কিছু বলছি, এটা আমি কিছু নিয়ে আসিনি, আমি এই সমাজ থেকেই আমি গ্যাদার করেছি, সমাজ থেকে কালেক্ট করে আমি নিজের মধ্যে ভ্যালু অ্যাড করেছি, এবং তারপরে আপনাদের সামনে, ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি। সুতরাং আপনারা হয়তো কোনো একটা পার্টিকুলার ব্যক্তির লেকচার শুনে থাকবেন, এবং সেখান থেকে বলতে পারেন যে এই ব্যক্তির বক্তব্য এই তো আপনি বলছেন, হ্যাঁ হতে পারে, আমি তার থেকে হয়তো জেনেছি, শিখেছি। সুতরাং এখানে আমি কিন্তু সবসময় নিজেকে স্টুডেন্ট ভাবি এবং আজীবন স্টুডেন্ট থাকবো, এবং যা কিছু আমি শিখবো সমাজ থেকে, সোসাইটি থেকে, বুকস থেকে, সেটাই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বাংলা ভাষায় দিতে থাকবো। এবং আপনি যদি এখান থেকে 1% লাভ পান, সেটাই আমার গুরুদক্ষিণা। ওকে, তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে এখানে ইন্টেলিজেন্ট পিপলদের কোনো জায়গা নেই, এখানে ওয়াইজ পিপল, যারা হাম্বেল হয়, যারা পোলাইট হয়, তাদের জন্য এই মার্কেট একটা জায়গা দিয়েছে। এবং ইন্টেলিজেন্ট পিপল যদি এই মার্কেটে সাকসেস পেত, তাহলে জেনে রাখুন স্যার আইজ্যাক আইনস্টাইন, তিনি কিন্তু ওই মার্কেটে একজন লুজার, তিনি কিন্তু এই মার্কেট থেকে কিন্তু গেইন করতে পারেন। এবং তিনি বলেছিলেন যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, এটা হচ্ছে অষ্টম আশ্চর্য জিনিস। তো এই মার্কেট এডুকেটেড পিপল যে হলেই যে মার্কেট থেকে পয়সা কামাতে পারবে তাও নয়, কারণ একটা এডুকেটেড পিপল মানে পয়সা কামাবে, আর আনএডুকেটেড সে ভালো কোনো একটা বিজনেস বা ইনকাম সে করতে পারবে না, কোনো বিজনেস সে রান করতে পারবে না, বা কোনো একটা সংস্থা, সে তেমন কিন্তু নয়। ইতিহাস বলছে সম্রাট আকবর, সম্রাট অশোক, এই সমস্ত সম্রাট আকবরের যদি আমি উদাহরণ দেই, তাহলে তার কিন্তু কোনো রকম কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু তার সবাই ছিল নবরত্ন। সেই নবরত্ন কিন্তু তাকে কিন্তু সুন্দরভাবে তার রাজ্যটা পরিচালনা করিয়েছে। তো আলাউদ্দিন খিলজি ভালো উদাহরণ আমরা দিতে পারি। আবার সেই পাগলা রাজার যদি কথা বলি, সে কিন্তু ভালোভাবে চালাতে পারেনি, কিন্তু সে কিন্তু এডুকেটেড পার্সন ছিল। সুতরাং ইতিহাস আপনাকে বলে দেবে যে আপনার মধ্যে প্রচুর শিক্ষা আছে মানেই আপনি ভালো কিছু, ভালো অর্গানাইজেশন চালাতে পারবেন, ঠিক এটা নয়। আপনাকে হাম্বল হতে হবে, এবং সোসাইটিতে যে ওয়াইজ পিপল যারা আছে, যারা ইন্টেলিজেন্ট পিপল, যারা এডুকেটেড পিপল, তাদেরকে যদি আপনি সম্মান করেন, একটা ভালো অর্গানাইজেশন চালাতে পারেন। উদাহরণ হিসাবে আমি জিআইএস গ্রুপের চেয়ারপারসন যোধ ঈশ্বর সিং স্যারের কথা বলতে পারি। তিনি কিন্তু এডুকেটেড পিপলকে এখানে জায়গা দিয়েছেন এবং তাদেরকে প্রুভ করার সুযোগ দিয়েছেন, তার জন্য আজকে এত বড় জিআইএস গ্রুপ। তো এখানে কিন্তু আপনাকে হাম্বল হতে হবে। তিনি কিন্তু হাম্বল ছিলেন, তিনি কিন্তু মানুষের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয়, কিভাবে মানুষকে দিয়ে কাজ করাতে হয় সঠিকভাবে, কোনো কিছু বাধ্যতা না করে, তাকে ভালোবেসে, তার মাথায় হাত দিয়ে, হ্যাঁ ভালোভাবে কাজটা করেছো তুমি, এইভাবে যে একটা তাকে আশীর্বাদ দিয়ে বিভিন্নভাবে তিনি কিন্তু মানুষের সঙ্গে বিহেভ করতেন। তো আজকে তার জন্যই এত বড় সংস্থা কিন্তু তৈরি হতে পেরেছে। তো এটা কিন্তু তিনি ছিলেন হাম্বল পিপল, ওয়াইজ পিপল, পোলাইট, উইজডম ছিল তার মধ্যে কোনো অহংকার ছিল না, এবং দু হাত ভরে মানুষকে দান করে গেছেন। তো এই যে উদাহরণ, এগুলো কিন্তু থেকে শিখতে হবে। এগুলো থেকে যারা রিচ পিপল, তারা কিভাবে চলছে, সেই সমস্ত তাদের যে লাইফস্টাইল, লাইফের যে রুটিন, মানুষের সঙ্গে কিভাবে কথা বলছে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো ডিগ্রি এখানে কিন্তু ইম্পর্টেন্ট নয়, আপনি মানুষ হিসাবে কেমন সেটাই কিন্তু, সেখান থেকেই কিন্তু আপনার পরিচয় সামনে এগিয়ে আসবে। তো এখানে কিন্তু যদি আপনার ডিগ্রি থাকে, আপনাকে জাস্ট একটা স্যালারি আপনি পেতে পারেন, আপনি এখান থেকে কোটি টাকা করতে পারবেন না।
আপনার মধ্যে যদি ডিগ্রি থাকে, সেই ডিগ্রি থেকে আপনি স্যালারিও পেতে পারেন, শুধুমাত্র একটা মাসিক আয়, বেতন। তো আপনি যদি ওই 1% মানুষের মধ্যে আসতে চান, তাহলে কিন্তু আপনাকে ভিড়ের সাথে নয়, ভিড়ের এগেনস্টে চলতে হবে। মানে আপনি যদি চায়ের দোকানে বসে যদি গল্প করেন আর ভাবেন যে কিভাবে আমি কোটিপতি হব, তাহলে ওটা সঠিক জায়গা নয়, ওটা ভিড়। আপনাকে ঠান্ডা ঘরে বসে শান্ত মস্তিষ্কে আপনাকে ভাবতে হবে, বই পড়তে হবে এবং টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, বিহেভিয়ার ম্যানেজমেন্ট শিখতে হবে, মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় শিখতে হবে, এবং রিচ পিপল, ওয়াইজ পিপল, তাদের লাইফস্টাইল কেমন, তারা কিভাবে চলে সেটাকে নিয়ে ভাবতে হবে, সেটার উপরে কাজ করতে হবে। এবং ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স, অনুশাসন এবং ধৈর্য, এটা আপনার জীবনে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়। তো আপনাকে ফলো করতে হবে, ভিড়ের এগেনস্টে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। তো 1% মানুষ যারা সাকসেসফুল, তারা কিভাবে চলছে সেইটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে, এবং তাদের মতো করে যে আমি যাতে চলতে পারি সেইভাবে আপনাকে নিজেকে শেপ দিতে হবে, সেই পরিবেশ তৈরি করতে হবে। সো সর্বোপরি আপনাকে ওয়াইজ পিপল হতে হবে। তো ইগোইস্টিক মানুষ কিন্তু এই মার্কেটে কোনো রকম সাকসেস পেতে পারে না, আপনাকে হাম্বল হতে হবে। হাম্বল মিন্স হোয়াট আই ওয়াজ থট অ্যাবাউট দিস স্টক, ইট ইজ নট গোয়িং ইন ফেভার অফ মি। ঠিক আছে, নেক্সট আমার এখান থেকে একটা লার্নিং আসলো। মানে আমি ভেবেছিলাম এই স্টকটা আমি 100 টাকায় কিনেছি, এই স্টকটা 200 টাকায় যাবে উইদিন 1 ইয়ার। আমার ভাবনাটা ভুল ছিল, এটা নিয়ে চিন্তা করা যাবে না। আমি যেভাবে ভেবেছিলাম সেইভাবে স্টকটা মুভ করেনি। সুতরাং আমি কি এখান থেকে কিছু আমার এই ভুলটা থেকে শিখতে পেলাম? যদি শিক্ষা এখান থেকে পেয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু একজন সাকসেসফুল পিপল হতে পারেন। বিকজ এখানে আপনার প্রতিটা স্টেপের যে ভুল, সেটা একটা লার্নিং দিয়ে যাবে আপনাকে, এবং এই সত্যটা নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে যে ঠিক আছে, আমি ভুল পদক্ষেপ নিয়েছিলাম, এটাকে এলিমিনেট করে আমি এখান থেকে একটা শিক্ষা নিলাম এবং মুভ ফরওয়ার্ড, আগে বাড়লাম। তো এটা নিয়ে ভাবলে চলবে না, আপনাকে আরও বেশি অধ্যয়ন করতে হবে, আরও বেশি পড়তে হবে, আরও বেশি জানতে হবে, এবং যারা সাকসেস পেয়েছে এই মার্কেটে তাদেরকে জানতে হবে, তাদের পডকাস্ট শুনতে হবে, তাদের ইন্টারভিউ শুনতে হবে, এবং তারা কি পথ অবলম্বন করছে সেটা জানতে হবে, এবং যেভাবে হোক, যতভাবে হোক, এখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে যেতে হবে। কে ভুল কে ঠিক এটা নিয়ে জাজ করার সময়, জাজ করতে আপনাকে কিন্তু বলা হচ্ছে না। আপনি শুধুমাত্র তার থেকে ভালো কিছু যদি পান, সেটা নিয়ে নিজের মতো একটা সেটআপ তৈরি করুন। আপনি যদি জাজমেন্টাল হয়ে পড়েন, আরে ভাই ওটা আপনার কাজ নয়। আপনার কাজ শুধুমাত্র এখান থেকে শেখা। জাজমেন্টাল হওয়ার কাজ, জাজ মানে আলটিমেটলি কোনো সিদ্ধান্ত নির্বাচন, সেটা জাজ করবে কোনো একটা আদালতের যে জজ আছে সে করবে, বিচারপতি করবে, এটা আপনার কাজ নয়। সুতরাং অন্যের কাজ করার চেষ্টা করবেন না। এখান থেকে শুধুমাত্র লার্নিং, শিক্ষাটা নিয়ে যান এবং অ্যাপ্লাই করুন। ভালো না লাগলে স্কিপ ইট, মুভ ফরওয়ার্ড। তো আমরা বাস্তব জীবনে দেখেছি যে এখানে এডুকেটেড পিপল, বিরাট এডুকেটেড পিপল, তারা কিন্তু এখানে কিন্তু বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয় না। একদম সাধারণ মানুষ এখানে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়েছে। যদি এডুকেটেড পিপল বা বিরাট ডিগ্রি যদি আপনাকে কোটিপতি করতো, তাহলে আপনি দেখতে পেতেন যে পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিস্ট, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সেই হচ্ছে এই মার্কেটের বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার। তো কোটিপতি বা লক্ষ কোটি আয় করতে গেলে আপনাকে ইকোনমিস্ট বা অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতা, বাস্তব জ্ঞান আর সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার মতো ক্ষমতা যদি আপনার থাকে, এবং দূরদৃষ্টিতা যদি আপনার মধ্যে থাকে, একটা ভিশন থাকে যে এই কোম্পানিটা নেক্সট 10 বছরে কোথায় যেতে পারে, সেটা যদি আপনি প্রজেক্ট করতে পারেন, তাহলে কিন্তু এই মার্কেট থেকে আপনি কোটি কোটি টাকা কামাতে পারেন। সো হোয়াট ডু উই নিড অ্যাকচুয়ালি, কি করতে হবে আমাদেরকে?
আমাদেরকে কি করতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। দেখুন, আপনি যে চাকরিটা করছেন সেটা আপনার অ্যাক্টিভ ইনকাম, সক্রিয় আয়। আপনি যেদিন কাজে যাবেন না সেদিন আপনার আয় স্টপ। তো আপনি যে কাজটা করছেন সেটা অ্যাক্টিভ ইনকাম, সেটাকে রেসপেক্ট করুন, সেই কাজটাকে সম্মান করে করুন, এবং যে ইনকামটা আসছে সেই ইনকাম থেকে একটা পোর্শন অফ মানি আপনি ইনভেস্ট করুন ইকুইটি মার্কেটে। এই প্রতি মাসে যে ইনকাম আসছে, আপনার আয় আসছে, ধরে নেওয়া যাক 100 টাকা আয় আসছে, সেখান থেকে 50 টাকা আপনার ব্যয় হতে পারে সারা মাসের দৈনন্দিন জীবনের যে সমস্ত ব্রেড বাটারের জন্য যেটুকু দরকার, 50 টাকা সেখানে চলে যাচ্ছে। আর বাকি 50 টাকা, যে টাকাটা নেক্সট 3 বছর কাজে লাগবে না, ধরে নেওয়া যাক 30 টাকা, সেই 30 টাকা এখানে ইনভেস্ট করুন। বাকি 20 টাকা নেক্সট 1-2 বছরের মধ্যে যেটা কাজে লাগবে সেটা আপনার সেভিং অ্যাকাউন্ট হতে পারে বা যে কোনো একটা ডেপ্ট ওরিয়েন্টেড ফান্ড হতে পারে, যেটা মার্কেটের ভোলাটিলিটির মধ্যে থাকছে না, সেখানে রাখুন। এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করুন, সেখানে কিছু টাকা রাখুন, এবং বাকি যে টাকাটা নেক্সট 3 বছর কাজে লাগবে না, সেই টাকাটা আপনি ইকুইটি মার্কেটে একটা লার্নিং বেস, একটা লার্নিং তৈরি করুন। আগে স্টক মার্কেট সম্বন্ধে জানুন, শেয়ার মার্কেট সম্বন্ধে জানার পরে একটা সিদ্ধান্তে আসুন যে আপনি নিজে এটাকে ম্যানেজ করতে পারবেন কি না। যদি নিজে ম্যানেজ করতে পারেন তাহলে স্টক মার্কেটে ডাইরেক্ট স্টক ইনভেস্টিং করুন, বাট একটা প্রপার স্টাডি করে, একটা পড়াশোনা করে। আর যদি নিজে ইনভেস্ট করতে না পারেন তাহলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ফান্ড ম্যানেজারের হাত দিয়ে আপনি টাকাটাকে বাড়াতে পারেন। তো আপনার যে অ্যাক্টিভ ইনকাম আছে সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করুন, তাহলে আরও বেশি আপনার সারপ্লাস, যে ইনভেস্টমেন্ট সারপ্লাস মানি, সেটা আরও বাড়বে। এবং যদি আপনার ইনকাম লিমিটেড থাকে তাহলে আপনাকে কিন্তু স্যাটারডে সানডে এক্সট্রা টাইম, বা আপনার 9 to 5 এর বাইরে যে 5 to 9 তার মধ্যে একটা এক্সট্রা টাইম তৈরি করে আপনাকে আপনার ইনকাম বাড়াতে হবে। কিভাবে ইনকাম বাড়াবেন সেটা একটা আলাদাই টপিক, সেটা নিয়ে আলোচনা করব। শুধু একটা পয়েন্ট বলে রাখি, এটুকু জেনে রাখুন, আমাদের দেশে 90% স্টুডেন্ট মাধ্যমিকে ম্যাথ আর ইংলিশ, এই দুটো সাবজেক্ট তারা কিন্তু টিউশন নেয়। তো টিউশন পড়ান মাধ্যমিকের বাচ্চা, ম্যাথ পড়ান বা ইংলিশ পড়ান বা যে কোনো একটা সাইড ইনকাম ক্রিয়েট করুন, বাট আপনাকে এক্সট্রা আর্নিং কিন্তু করতে হবে। যদি আপনি 10 বছর জব করেন তাহলে সাফিসিয়েন্ট যে সারপ্লাস মানিটা তৈরি হবে, এবং সেটা যদি আপনি সঠিকভাবে থ্রু প্ল্যানিং যদি আপনি ইনভেস্ট করেন এবং এটা যদি কম্পাউন্ড করে সঠিকভাবে, তাহলে সেই যে কর্পাস তৈরি হয়, ওয়েলথ তৈরি হয়, সেটা কিন্তু সাফিসিয়েন্ট ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। আর আপনার নেক্সট জীবন, পরবর্তী প্রজন্ম এবং জেনারেশনাল ওয়েলথ তৈরি করা যায় এখান থেকে। তো আপনার অ্যাক্টিভ ইনকামকে বাড়ান যদি আপনি স্যালারিড হন, আর যদি বিজনেস পার্সন হন তাহলে আপনি আপনার বিজনেসে মন দিন। যদি সেখান থেকে 30% রিটার্ন দিচ্ছে বছরে, কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, ওই বিজনেসেই আপনার ইকুইটি। আর যদি মনে করেন আপনার বিজনেসে লস হচ্ছে, তাহলে আপনার ওখান থেকে বিজনেস থেকে কিছু পোর্শন অফ মানি আপনি ডাইরেক্ট স্টক বা মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে কিন্তু অ্যাটলিস্ট 12-15% রিটার্ন আপনি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। এবার ভেবে দেখুন, আপনি যদি 15% রিটার্ন যদি পান এই মার্কেট থেকে, তাহলে 15,000 টাকা মাসে মাসে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে এটা 15 বছরে 1 কোটি টাকা হয়ে যায়। সুতরাং এই মার্কেটে ধৈর্য ধরে যারা ডিসিপ্লিনের সঙ্গে ইনভেস্ট করে গেছে, তারা কিন্তু এই মার্কেট থেকে নিরাশ হয়নি। তো এইভাবে আপনাকে কিন্তু চলতে হবে, আপনার সেভিংটাকে ইনভেস্টিংয়ে কনভার্ট করতে হবে এবং অ্যাকুমুলেট করতে হবে। মার্কেটে কত টাকা আপনার ইনভেস্টেড আছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন হয়। আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে বসে থাকলেন, চলবে না। প্রতি মাসে আপনার নিজস্ব টাকা, নিজস্ব অ্যাক্টিভ ইনকাম থেকে একটা টাকা আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবেই, আদারওয়াইজ আপনার টোটাল ওয়েলথটা কিন্তু গ্রো হবে না। সুতরাং অ্যাক্টিভ ইনকামও এখানে ইনভলভ করতে হবে। বেশি দিন করার দরকার নেই, ম্যাক্সিমাম 8 to 10 ইয়ার্স করলেই যথেষ্ট। যদি সেটা আপনি কম্পাউন্ড করাতে পারেন, ওটাই জেনারেশনাল ওয়েলথ তৈরি হয়ে যায়। তো সবার প্রথমে একটা পরিকল্পনা করুন, একটা প্ল্যান করুন যে আপনি নেক্সট 5 থেকে 10 বছরে নিজেকে কোথায় দেখতে চান, এবং তারপর
আপনি নিজেকে সেই 1% পিপল তার মধ্যে তাদের লাইফস্টাইলের সঙ্গে নিজের লাইফস্টাইলটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, যে কিভাবে আমাকে চলতে হবে। 97% পিপলের মতো যারা মানিটা লুজ করেছে, তারা কেন লুজ করেছে সেটা নিয়ে স্টাডি করুন। সাইকোলজি অফ মানি বলে একটা বই আছে, বুকস, সেই বইটা আপনি পড়ুন। দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার একটা বুকস আছে, সেই বইটা আপনি পড়ুন, তাহলে আরও বেশি নলেজ আপনি গেইন করতে পারবেন। ওয়ারেন বাফেট সম্বন্ধে জানুন, বিজয় কেডিয়া সম্বন্ধে জানুন, রাকেশ ঝুনঝুনওয়ালা সম্বন্ধে জানুন, রাধাকিষাণ দাম্বানি সম্বন্ধে জানুন। এরকম অনেক সাকসেসফুল মানুষ আছে যারা এই মার্কেটে কিন্তু একটা বিরাট বড় একটা অঙ্ক তৈরি করেছে। রামদেব আগরওয়াল সম্বন্ধে জানুন। সো আমাদের কিন্তু লুজারদের মতো করে ভাবলে চলবে না। লুজাররা কি কেন লুজ করেছে সেটা নিয়ে স্টাডি করুন, এবং তাদের যে লস করার যে জন্য যে কারণ দায়ী, যে ব্যাড হ্যাবিটগুলো ছিল, সেই ব্যাড হ্যাবিটগুলো যেন আপনার জীবনে না আসে সেটার উপরে কাজ করুন। ব্যাড হ্যাবিট যেটা আমি কথাটা বললাম, খারাপ যে অভ্যাস, সেই খারাপ অভ্যাসগুলো কি জানেন? খারাপ অভ্যাসগুলো হচ্ছে, তাদের জীবনে ছিল ইগো, অহংকার। তাদের জীবনে ছিল ডিসরেসপেক্ট টু পিপল, মানে মানুষকে অসম্মান করা, মানুষকে তাদের সম্মান না করা। তার জন্যই তারা লুজার। তারা অহংকারী ছিল, তাই জন্য তারা লুজার। তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব, বিভিন্ন রকম রিলস, এই সমস্তর মধ্যে তারা টাইম ইনভেস্ট করত। তার জন্য তারা লুজার। তারা সবসময় অস্বাস্থ্যকর খাবার কনজিউম করত, যে খাবার তাদের হেলথের জন্য খারাপ, হেলথকে খারাপ করছে সেই খাবার। চাউমিন, ফুচকা, এগরোল, যত জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, যেগুলো তারা প্রতিনিয়ত কনজিউম করতো এবং পেট খারাপ করতো, এবং তার জন্য তারা অসুস্থ থাকতো এবং টাইম ম্যানেজ করতো না। তারা চায়ের দোকানে দিনে 5 বার, ইভেন 10 বার পর্যন্ত চায়ের দোকানে টাইম ইনভেস্ট করতো, তাই তারা লুজার। তারা রুড বিহেভিয়ার করতো, মানে সবার সঙ্গে খারাপ ব্যবহার, মানুষকে বাজেভাবে গালিগালাজ করা এবং মানুষকে মানুষ বলে গণ্য না করা, তাই তারা লুজার। এবং তারা সবসময় তাদের সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকতো তাদেরকে বোকা ভাবত, তাদেরকে ফুল ভাবত, তাই তারা লুজার। তাদের লুজার হওয়ার কারণ তারাই। কেন তারা সাকসেসফুল নয়? এই কারণে তারা সাকসেসফুল নয়, কারণ তার প্রতিপক্ষকে সবসময় সে উইক, সে দুর্বল ভাবত, সে বোকা ভাবত, এবং সবসময় ভাবত এর কি অকাত আছে, মানে একটা নিজের যে ক্ষমতা, যেটা বলে নিজস্ব ক্ষমতা। তো এইগুলো বন্ধ করুন, মানুষকে সম্মান করুন, অহংকারী হওয়ার দরকার নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ম্যাক্সিমাম লাইফে 30 মিনিটস পার ডে, তার বেশি দেখবেন না। ইউটিউব চ্যানেল, এখানে যদি কোনো ভ্যালু অ্যাড হচ্ছে আপনার জীবনে তাহলে দেখুন, আদারওয়াইজ নয়। রিল তো পুরোপুরি জীবন থেকে স্টপ করতে হবে। আনহেলদি খাবার খাওয়া যাবে না। টাইম ম্যানেজ করতে শিখতে হবে। ব্যবহার খুব ভালো করতে হবে প্রতিটা মানুষের সঙ্গে, রুড ব্যবহার করা যাবে না। ফ্যামিলি, এবং যেটা আমি বলতে ভুলে গেছি, সর্বোপরি নিজের ফ্যামিলির সঙ্গে আপনাকে ভালো বিহেভ করে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে চলতে হবে, এবং অপরপক্ষকে বোকা ভাববেন না। সে কিন্তু তার যোগ্যতায় সাকসেস পেয়েছে। আপনি যদি পারেন তাকে ফলো করুন, তার থেকে শিখুন। শেখার কিন্তু কোনো বয়স হয় না। আপনি যে জায়গায় থাকুন না কেন, যত বড় পদ হোল্ড করে থাকেন না কেন, একটা স্টুডেন্টের থেকেও অনেক কিছু শেখার আছে। আমি কিন্তু ওই মেন্টালিটি নিয়ে চলি, এবং ওই জিনিসটা নিয়ে ভাববেন না যেটা আপনার কন্ট্রোলে নেই। যেটা আপনার কন্ট্রোলে আছে সেটা নিয়ে ভাবুন। আপনার স্কিলের উপরে ধ্যান দিন। আপনার স্কিল কিভাবে আরও ইমপ্রুভ হবে সেটা নিয়ে ভাবুন। তাহলে আমাকে কি ফলো করতে হবে? আমি এবার বুঝে গেলাম যে আমাকে কি করতে হবে না। তাহলে কি করতে হবে, কোশ্চেনটা এটা আসে। শুধুমাত্র আপনাকে নিয়ম ফলো করতে হবে, মার্কেটের নিয়ম, আপনার নিয়ম নয়। মার্কেট কেমনভাবে বিহেভ করে, কোন সময় মার্কেট কেমনভাবে বিহেভ করেছিল ইন পাস্ট, মার্কেট কখন আপনাকে সুযোগ দেবে, কেন আপনি কোনো একটা বিষয়ের উপরে গ্রিডি হবেন না, লোভী হবেন না, কেন আপনি কোনো বিষয়ের উপরে প্যানিক করবেন না, আতঙ্কিত হবেন না,
সেই সব বিষয়গুলো জানতে হবে এবং এই রুলসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু সাকসেস পেতে পারেন। তার মানে হচ্ছে এই, আপনি রাস্তায় যদি বের হন একটা বুলেট নিয়ে এবং সামনে ট্রাফিক পুলিশ আছে এবং সেখানে রেড লাইট জ্বলছে, আপনি কি করলেন? লাল বাতি না দেখেও, না দেখার ভান করে আপনি বাইকে পিক আপ মেরে আপনি এগোতে থাকলেন, সেটা কি ভালো রেজাল্ট হবে? অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা কিন্তু হতেই পারে। সুতরাং আপনাকে কিন্তু যে ট্রাফিক রুল সেটা মেনে কিন্তু চলতে হবে। হ্যাঁ, লাল বাতি আসলে আমাকে দাঁড়াতে হবে এবং গ্রিন লাইট আসলে আমাকে চলতে হবে, ইয়েলো লাইট আসলে আমাকে রেডি হতে হবে। সুতরাং যেমন রেড লাইট আসলে আপনাকে যেমন দাঁড়াতে হবে, গ্রিন লাইট আসলে ওখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু পিছন দিক থেকে এসে কিন্তু কোনো একটা গাড়ি এসে আপনাকে কিন্তু সেখানে পুশ করলে আপনার এখান থেকে অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং আপনাকে কখন রানিংয়ে যেতে হবে, কখন স্লোলি যেতে হবে, কখন স্টপ হতে হবে, সেটাও একটা আর্ট। তাছাড়া কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন না। তো মার্কেটেও ঠিক একই রকম, কখনো কখনো আপনার যে ইনভেস্টেড মানি সেটা যেখানে আপনি ইনভেস্ট করেছিলেন সেই শেয়ার বা সেই কোম্পানির শেয়ার প্রাইস আন্ডার ভ্যালুড থেকে ওভার ভ্যালুড প্রাইসে চলে গেছে, তখন আপনাকে কিন্তু প্রফিট বুক করতে হবে। টাকাটাকে আপনাকে হোল্ড করে রাখতে হবে, আবার সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, যখন সেটা আন্ডার ভ্যালুড আসবে তখন আপনাকে আবার নতুন করে শেয়ারটাকে কিনতে হবে। এই আর্টটা যদি আপনি না জানেন, আপনি ভাবছেন 10 লাখ টাকা প্রফিট বুকিং করেছি, আজকে আমি 10 লাখ টাকা রিইনভেস্ট করে দেবো। না, রিইনভেস্ট যদি তখনই করবেন যদি আপনি মার্কেটে অপরচুনিটি পান। যদি অপরচুনিটি না থাকে তাহলে রিইনভেস্ট করবেন না। কারণ যখন আপনি এই হারি বা এই তারা আপনার মাইন্ডে থাকবে, তখন কিন্তু সেখানে ভুল ডিসিশন আসতে পারে। সুতরাং অ্যাজ পার ইউর স্ট্র্যাটেজি আপনাকে কাজ করতে হবে। তো এই আর্টটাই কিন্তু আপনার শেখার আছে। এই আর্টটা যদি আপনি না শিখতে পারেন তাহলে কিন্তু এই মার্কেট থেকে কিন্তু আপনি আর্ন করতে পারবেন না। তো এই আর্টটা কিন্তু আপনাকে জানতে হবে যে কখন আমি এই গাড়িতে চাপবো, কখন আমি এই গাড়ি থেকে নামবো আমার ডেস্টিনেশন আসলে, বা কখন আমি কোথাও গিয়ে স্টে করে আমি একটু রিফ্রেশ হয়ে নেব। তো এরকম ব্যাপারগুলো থাকে এই মার্কেটে। এখানে আপনাকে সঠিক টাইমে এন্ট্রি করতে হবে, সঠিক টাইমে এক্সিট করতে হবে এবং অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে এবং গন্তব্যে আসলেই আপনাকে নামতে হবে, তার আগে নামা যাবে না। তো আপনার নিয়মে আপনাকে চলতে হবে। এই নিয়মটা যদি আপনি ফিক্স করে নেন তাহলে আপনি এই মার্কেটে সাকসেস পেতে পারেন। এই মার্কেটে আসার উদ্দেশ্যটা কি? এই মার্কেটে আমরা এসেছি এই কারণ আমরা যে টাকাটা সেভিং অ্যাকাউন্টে রেখেছি সেটা 3%-এ গ্রো করছে এবং ইনফ্লেশন 6 থেকে 7%। সুতরাং আমার টাকাটা কিন্তু বাড়ছে না। তার জন্য যেন ইনফ্লেশনকে বিট করতে পারি বা আমার একটা জেনারেশনাল ওয়েলথ তৈরি হয় বা লাইফের যে গোলগুলো আছে, যে লক্ষ্যগুলো আছে, সেগুলো যাতে মিট করতে পারে। কেমন লক্ষ্য হতে পারে? আমার রিটায়ারমেন্ট গোল হতে পারে, বাচ্চার এডুকেশন, বাচ্চার পড়াশোনা যেটা হতে পারে, আপনি কোথাও ঘুরতে যাবেন, একটা বাড়ি করবেন, একটা গাড়ি কিনবেন, বা সমাজ সেবা করবেন, বা একটা বাদ্যযন্ত্র কিনবেন। এরকম অনেক আপনার লাইফে লক্ষ্য থাকতে পারে। সেই লক্ষ্যগুলোকে মিট করতে গেলে যে অর্থের দরকার, সেই অর্থটা এখান থেকে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারেন। সুতরাং এখানে আপনাকে কিন্তু হিরো হতে হবে না। এখানে শুধুমাত্র মার্কেটের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। রাশ ড্রাইভিং করা যাবে না। যখন আপনার রেড লাইট আসবে তখন আপনাকে দাঁড়াতে হবে, যখন গ্রিন সিগন্যাল থাকবে তখন আপনাকে চলতে হবে। মার্কেটের নিয়মে আপনাকে চলতে হবে। তো আপনি যদি এগুলো না শিখে আপনি যদি ডিসিশনে আসেন বা স্টকে ইনভেস্ট করেন তাহলে কিন্তু এখান থেকে হতাশ হয়ে আপনাকে যেতে হবে। যদি আপনি ইনভেস্ট করে আপনি 100 টাকা বা 1 লাখ টাকা 2 লাখ করেও ফেলেন ভুল করে, তো সেটা আপনার লাক ছিল, এটা কিন্তু আপনার নলেজের বেসিসে হয়নি। সুতরাং আপনার স্ট্র্যাটেজি বা লার্নিং শিখে কিন্তু এই মার্কেটে পদার্পণ করতে হবে। তাহলে এখান থেকে আপনি কি আশা করতে পারেন? আপনার যে টাকাটা নেক্সট 3 বছর কাজে লাগবে না সেই টাকাটা এখানে ইনভেস্ট হবে এবং লং টার্ম ভাবতে হবে। মিনিমাম আপনার 10 থেকে 15 বছর 20 বছর সময়সীমা যদি থাকে তাহলে এই মার্কেটে আপনি সাকসেস পেতে পারেন। এবং কোনো রকম কোনো 21 দিনে টাকা ডবল হবে এই সমস্ত কোনো রকম কোনো ফান্ডা এখানে নেই।
এইভাবে কোনো কিছু হয় না। আপনার বন্ধু যদি কোনোভাবে এই টাকাটা কামিয়ে থাকে এই মার্কেট থেকে, সেটা শুধুমাত্র তার লাকের জোরে হয়েছে, এটা মেনে নেন। এবং এইভাবে কোনো রকম কোনো ফর্মুলা এই মার্কেটে নেই যে 20 দিনে, 21 দিনে বা 1 সপ্তাহের মধ্যে আপনার টাকা ডবল হয়ে যাবে। তো এটা এক্সপেক্ট করবেন না। কি এক্সপেক্ট করতে পারেন? আপনি এক্সপেক্ট করতে পারেন 3 থেকে 4 বছরে আপনার টাকাটা ডবল হওয়ার এক্সপেকটেশন করতে পারেন। এবং যদি রিয়েলিস্টিক এক্সপেকটেশন আমি বলি, তাহলে 5 থেকে 6 বছর ধরে নিন। আপনাকে কখনো এই মার্কেট নিরাশ করবে না। তো আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপরে হঠাৎ করে একদিনে স্কিল পার্সন হয়ে যাবেন না। আপনাকে কিন্তু সময় দিতে হবে, ধৈর্য ধরে এই মার্কেটের বুকসগুলো পড়তে হবে এবং স্টাডি করতে হবে যারা সাকসেসফুল মানুষ তাদেরকে নিয়ে। এবং ধীরে ধীরে ইনিশিয়ালি আপনি পেপার ট্রেডিং করতে পারেন এবং তারপরে যখন কনফিডেন্স বিল্ড আপ হবে, আস্তে আস্তে মার্কেট সম্বন্ধে জানবেন। অ্যাটলিস্ট 3 বছরের অভিজ্ঞতা না থাকলে এই মার্কেটে কিন্তু সাকসেস পাওয়া এক ধরনের ইম্পসিবল একটা কাজ। সুতরাং আপনাকে কিন্তু নলেজ বা কোনো একটা পার্টিকুলার স্টাডির বেসিসে কিন্তু এই মার্কেটে ইনভেস্ট করতে হবে। সো ইউ কান্ট বিহেভ ইউরসেলফ অ্যাজ হার্ট সার্জন উইদাউট প্রপার স্টাডি অ্যান্ড এক্সপিরিয়েন্স টুয়ার্ডস দিস ফিল্ড। মানে আপনি যদি হার্ট সার্জন না হন, আপনি নিজেকে হার্ট সার্জন যদি ভাবেন, তাহলে কিন্তু অপারেশন ভুল হবেই। আপনি ভাবুন না, আপনি আপনার ওয়াইফের প্রেগনেন্সিতে যে অপারেশনটা করাতে গেছিলেন একটা গাইনোকোলজিস্টকে দিয়ে, এবং অপারেশন থিয়েটারে আপনি আছেন, দেখলেন কীভাবে তিনি করছেন এটা অপারেশনটা। আপনি কি পরবর্তী, আপনি যদি নেক্সট বেবি প্ল্যান করেন, আপনি কি আপনার ওয়াইফের যে সিজারটা বা যে অপারেশনটা সেটা আপনি নিজে করবেন? করার সাহস আপনার আছে? সুতরাং আপনি তো হার্ট সার্জন নন, আপনি তো গাইনোকোলজিস্ট নন, বা আপনি ওই পার্টিকুলার অপারেশনের উপরে আপনার দখল নেই। তো সুতরাং এই মার্কেটটাও ঠিক এরকম। এই মার্কেটে আপনি যদি দক্ষতা না থাকে আর আপনি যদি কোনো একটা প্রোডাক্ট বাই করে থাকেন, তাহলে আপনি ভুল পথে চলছেন। আপনি প্রথমে লার্নিং নিন, তারপরে আপনি স্টেপ নিন। তো লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। এবং আপনাকে কিছু ডিফারেন্ট কাজ করতে হবে এখানে, যেটা ভিড়, যেটা ক্রাউড যেটা করে সেটা করলে হবে না। তো কি করতে হবে এটা বলে আমি আজকের ভিডিওটা কমপ্লিট করব। যদিও টাইম বেশি, মানে অনেক বেশি হয়ে গেছে, 1 ঘন্টার বেশি, কিন্তু যদি ভিডিওটা আপনি এতদূর পর্যন্ত শুনে থাকেন, তাহলে এই জিনিসগুলো আপনি করুন এবং সাকসেস আসতে বাধ্য। কি করতে হবে আপনাকে? সবার প্রথম, নাম্বার 1, টিভি দেখা বন্ধ করুন। আপনার বাড়িতে যে টেলিভিশন আছে সেটা দেখা বন্ধ করুন প্লিজ। কারণ টিভি থেকে আপনি কোনো জ্ঞান পান না। এটা থেকে শুধুমাত্র রুমার্স বা ভুল একটা বিষয়ের উপরে আপনার সময় চলে যায়। এবং কোনো টিপস কারোর থেকে নিয়ে ইনভেস্ট করবেন না, যে ওই ব্যক্তি এই পার্টিকুলার প্রোডাক্টে ইনভেস্ট করেছে মানে আমাকে করতে হবে, বা ও এটা করেছে মানে আমি করলাম। আপনার হার্ড আর্ন মানি, মাথায় রাখবেন, এই টাকা কিন্তু হারিয়ে গেলে আপনার এই টাকার দায়িত্ব কেউ নেবে না। সুতরাং কোনো টিপসের বেসিসে কাজ করা যাবে না। টিভি দেখা বন্ধ করতে হবে। কারণ আপনি একটু ভেবে দেখুন, যারা ধনী মানুষ, ধনী ব্যক্তি, তারা কিন্তু কখনো টিভি দেখে না। এরা টিভি দেখে কিন্তু এত টাকা তৈরি করেনি। তো ওয়াইজ পিপল যারা হয় তারা কিন্তু এই সমস্ত টাইম ওয়েস্ট করে না। আপনি ওয়ারেন বাফেট সম্বন্ধে পড়ুন, আপনি রাকেশ ঝুনঝুনওয়ালা সম্বন্ধে জানুন, তারা কিভাবে চলেছে সেটা জানুন। রাধাকিষাণ দামানি আপনি জানুন, বিজয় কেডিয়া সম্বন্ধে আপনি জানুন, রামদেব আগরওয়াল সম্বন্ধে। এই পার্টিকুলার শ্রেণীর মানুষ কিভাবে এই মার্কেটে সাকসেস হয়েছে সেটা সম্বন্ধে স্টাডি করুন। আপনি কখনো দেখেছেন যে টিভিতে যে বড় বড় গাড়ি কোম্পানি, পোর্শে, ল্যাম্বরগিনি, ফেরারি, BMW, রোলস রয়েস, এই সমস্ত গাড়ির অ্যাডভার্টাইজ এই পার্টিকুলার টিভিতে কি আপনি দেখতে পান? দেখতে পান না। কারণ যারা ধনী ব্যক্তি, যারা এই সমস্ত গাড়ি চড়ে, তারা কিন্তু টিভি দেখে না, এটা মাথায় রাখবেন। তো যারা ওয়াইজ পিপল তাদেরকে ফলো করুন, তারা কিভাবে চলে, প্রতিদিনের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের কাজ কিভাবে তারা তাদের সময়টাকে ইউটিলাইজ করে, সেটা আপনি দেখুন এবং নিজের লাইফে অ্যাপ্লাই করুন। এবং কোনো পার্সনকে ব্লেম করা বন্ধ করুন।
আদানি, আম্বানি, দামানি, এই যে পার্সন যারা আছে, গোয়েঙ্কা গ্রুপ, যে বিরাট বিরাট বড় বড় পার্সোনালিটি, বা হতে পারে স্পেস এক্স সে চেয়ারপারসন ইলন মাস্ক, ফেসবুকের চেয়ারপারসন সিইও মার্ক জুকারবার্গ, এই পার্টিকুলার শ্রেণীর মানুষকে ব্লেম করা বন্ধ করুন। এরা অলরেডি সাকসেসফুল পিপল, এবং এদেরকে যদি পারেন এদেরকে নিয়ে রিড করুন, পড়াশোনা করুন, এবং এদের লার্নিংসটা নেওয়ার চেষ্টা করুন, তাদের ইন্টারভিউ শুনে। যত আপনি বই পড়বেন, সাকসেস স্টোরি পড়বেন, যারা ওয়াইজ পিপল, যারা লাইফে সাকসেস পেয়েছে, তাদের যত স্টাডি করবেন তত বেশি আপনার মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে। এবং মিনিমাম 15 থেকে 20 মিনিট, মিনিমাম 7 মিনিট থেকে ম্যাক্সিমাম 21 মিনিট আপনি মেন্টাল এক্সারসাইজ করুন। মেন্টাল এক্সারসাইজ মিন্স চ্যান্টিং, ধ্যান করুন, এবং মিনিমাম 20 থেকে 30 মিনিট হাঁটুন, ওয়াকিং করুন। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রতিদিন একটু আপনার ঈশ্বরের প্রতি আপনি ভক্তি আরাধনা করুন, মন্ত্র পাঠ করুন, একটা বিশ্বাসের সঙ্গে একটা আপনার সম্মানিত ব্যক্তি তাকে স্মরণ করুন, যারা সাকসেসফুল মানুষ তাদেরকে স্মরণ করুন, এবং সবসময় ভাবুন আমিও একদিন ওই জায়গায় পৌঁছবো। এবং ফিজিক্যাল এক্সারসাইজ, যোগা, মেডিটেশান এগুলো করুন। তো নিজের শরীরকে মিনিমাম 1 ঘন্টা আপনাকে দিতেই হবে। এবং একে অপরকে ব্লেম করা বন্ধ করুন। আপনার বাবা মা, আপনার বস, বা কোনো একটা রিচ পিপল, তাদেরকে সম্মান করতে শিখুন। এবং কখনো ভাববেন না যে আমার দ্বারা সম্ভব নয়। আপনি যদি আপনার মেন্টাল স্ট্রেংথ, যদি মেন্টাল ক্যাপাবিলিটি যদি থাকে, তাহলে কিন্তু সম্ভব। আপনি গরিব হয়ে জন্মাতে পারেন, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা কিন্তু অপরাধ আমি মনে করি। তাহলে আপনাকে এই সব বিষয়গুলো সম্বন্ধে চর্চা করতে হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টিভি দেখে বা কোনো নিউজ মিডিয়া দেখে এই স্টক এত % উপরে চলে গেছে, এই স্টক এত % নিচে এসেছে, এই সব বিষয়গুলো, এই সব রুমার্স থেকে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না। এবং এগুলো কিন্তু একটা অপিনিয়ন, অ্যাকচুয়ালি এত % উপরে যেতে পারে। তো আপনাকে বুঝতে হবে যে পার্থক্যটা কি, কোনো একটা নিউজ বা খবর আর কোনো একটা অপিনিয়ন বা মতামত, এর পার্থক্যটা কি। নিউজ আর অপিনিয়নের মধ্যে পার্থক্য বুঝতে হবে। খবর হচ্ছে সেটাই যেটা হচ্ছে অলরেডি অতীতে হয়ে গেছে, আর অপিনিয়ন সেটাই যেটা হচ্ছে আগামীতে আসবে, হতে পারে। কাল আবহাওয়া বলছে বৃষ্টি হতে পারে, এটা অপিনিয়ন। বাট ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে এত রানে হারিয়েছে, এটা হচ্ছে একটা নিউজ, পাস্টে অলরেডি হয়ে গেছে। তো এই কোম্পানি বা এই স্টক মার্কেট এগুলো সম্বন্ধে রিড করতে হবে, জানতে হবে। এবার কোথা থেকে আপনি এটাকে করতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, টিকারটেপ.in, screener.in, ticker.finology, এইভাবে বিভিন্ন এগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে কোনো একটা বিজনেসের ফাইন্যান্সিয়াল আপনি রিড করতে পারেন। কোনো একটা বিজনেস সম্বন্ধে জানতে গেলে কোম্পানির ম্যাগাজিন পড়ুন, কোম্পানির ওয়েবসাইটে যান, বিজনেস রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো পড়ুন, কোম্পানির মাথা কি বলছে, হেড, তার সম্বন্ধে জানুন, তার মিশন ভিশন সম্বন্ধে জানুন। এবং ডেইলি নিউজ পেতে গেলে আপনাকে পেপার পড়তে হবে, বিভিন্ন পেপার, বিজনেস স্ট্যান্ডার্ড, ইকোনমিক টাইমস, এই ধরনের পেপার আপনি ফলো করতে পারেন, সেখান থেকে নলেজ তৈরি করুন। এবং in.investing.com বা tradingview.com বা জিরোধার যে ট্রেডিং যে সফটওয়্যার যেটা আছে, সেখান থেকে চার্ট প্যাটার্নগুলো বা অ্যাঞ্জেল বা বিভিন্ন রকম যে চার্ট প্যাটার্নগুলো আছে সেগুলো থেকে আপনি কোনো একটা প্রাইস অ্যাকশনটা রিড করার চেষ্টা করুন। প্রতিদিন মিনিমাম 30 মিনিটস চার্টিং টুল ইউজ করুন, তাহলে আপনি কনফিডেন্স পাবেন একটা স্টক কীভাবে কোন সময় কত % উপরে যাচ্ছে, কত % ডাউন আসছে, এবং সেখান থেকে আপনি একটা ডিসিশনে আসতে পারেন। তো আপনাকে সাকসেস পেতে গেলে কিন্তু মেনলি 3টে জিনিসের উপরে আপনাকে ফোকাস করতে হবে। 3টে জিনিসের উপরে আপনাকে কাজ করতে হবে। 3টে জিনিস কি? একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে এনার্জি। সময়,
আপনাকে সময় দিতে হবে, এটাও একটা বিজনেস। একটা বিজনেস সম্বন্ধে আপনাকে পড়তে হবে, জানতে হবে। আপনি ওই কোম্পানির যদি মাথা হতেন, মালিক হতেন, তাহলে আপনি কিভাবে ভাবতেন। এবং যে বিজনেস আপনি বুঝবেন না, সেই বিজনেসে 1 লাখ নয় 1 টাকাও ইনভেস্ট করা যাবে না। যে বিজনেস আপনি বোঝেন না, যদি এই কোম্পানির আমি মালিক হতাম তাহলে আমি এই কোম্পানিটাকে বুঝতাম, বা এই কোম্পানিটাকে আমাকে পরিচালনা করার ক্ষমতা আমার মধ্যে থাকতো। যদি উত্তর হ্যাঁ হয় যে এই বিজনেসটা আমি বুঝি, যেমন ব্যাংকিং বিজনেস আপনি বোঝেন, কি করে ব্যাংক, আপনার আমার টাকা যেটা সেভিং অ্যাকাউন্টে আছে সেই টাকা ব্যাংক 8% থেকে 12%, 15%, 20% পর্যন্ত রেটে ইন্টারেস্ট সে কালেক্ট করে লোন প্রোভাইড করছে কাস্টমারকে, এবং আপনাকে 3 থেকে 5% রিটার্ন দিচ্ছে। মাঝখানের যে 5 থেকে 10% যে রিটার্ন, সেই রিটার্ন হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন, সেটা ব্যাংক ইনকাম করছে। এর উপরে বেস করেই কিন্তু ব্যাংকের আর্নিং আসছে। তো এই বিজনেসটা আপনি বোঝেন। এখানে মেন যে প্রবলেমটা আসে এই বিজনেসে সেটা হচ্ছে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। যদি কোনো একটা লোন দেওয়ার পরে সেই কোম্পানি লোন যে অ্যাসেটটা যদি নন পারফর্মিং হয়ে যায়, মানে লোন সেটা রিকভার হচ্ছে না, তখন ব্যাংকের এটা প্রভিশনিংয়ের মধ্যে চলে যায়, প্রভিশনের মধ্যে চলে যায়। তখন সেই ব্যাংকের যে ক্যাপিটাল বা যে লোন বুক সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। তো এটা হচ্ছে মেন রিস্ক, মানে রিস্ক ম্যানেজমেন্ট। ওখানেই ক্যাপিটাল প্রোটেকশন কীভাবে ব্যাংক করছে সেটাই হচ্ছে মেন ফান্ডা এখানে। তো অ্যাসেট কোয়ালিটির ওপরে মেন যে ব্যাংকগুলো মাথা ঘামায়, সেই ব্যাংকে আপনি ইনভেস্ট করলে কিন্তু আপনার পয়সা ডুববে না, আপনার পয়সা যে আপনার শেয়ার কিন্তু বাড়বেই, যদি অ্যাসেট কোয়ালিটির ওপরে ব্যাংক মনোযোগ দেয়। এবং সবচেয়ে বেস্ট অ্যাসেট কোয়ালিটি হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো আপনাকে টাইম ম্যানেজ করতে হবে এবং ফোকাস ওরিয়েন্টেড কাজ করতে হবে, যেটা মেনলি আপনার জীবনে ভ্যালু অ্যাড করছে সেটার উপরে কাজ করুন। এবং আপনার এনার্জি লেভেল যদি মানে সেই লেভেলে না থাকে, তাহলে কিন্তু কোনো একটা বিষয়ের উপরে কাজ করতে পারবে না। সুতরাং আপনার এনার্জি ভুল জায়গায় ইনভেস্ট করবেন না, চায়ের দোকানের আড্ডায় এনার্জি ইনভেস্ট করবেন না, পড়াশোনার উপরে এনার্জি ইনভেস্ট করুন। এবং মার্কেটে কিভাবে একটা স্টক মুভ করছে, আপ ডাউন করছে, চার্টিং টুলগুলো ইউজ করুন। এবং কোনো চার্ট প্যাটার্ন তৈরি করে কোনো একটা পার্টিকুলার স্টক একটা ডাউনওয়ার্ড মুভ হয়ে যেটা আন্ডারভ্যালুড হয়েছে, সেই স্টকে কিভাবে পজিশন নেওয়া যায় সেটা নিয়ে চর্চা করুন, কিভাবে নিতে হয় সেটা নিয়ে স্টাডি করুন। এবং আপনার সাকসেসফুল যে জার্নি সেটাতে তার পার্ট হচ্ছে টাইম, ফোকাস অ্যান্ড এনার্জি। তাহলে আমাদেরকে কি এখান থেকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আমাদেরকে কিছু জিনিস ভাবতে হবে, কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে কি এই মার্কেটে উইনার আর কারা হচ্ছে লুজার, এটা কিন্তু আমাদেরকে এখানে ভালোভাবে স্টাডি করতে হবে। এই মার্কেটে লুজারকে এবং উইনারকে। যারা লুজার তারা কেন লুজ করছে সেটা জানতে হবে, যারা উইনার তারা কেন উইন করছে সেটা জানতে হবে। সো একটা স্টক প্রাইস যে মুভ করে আপ অ্যান্ড ডাউন হয়, সেটা কেন হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমোশনাল কোনো একটা বিহেভিয়ার, পাবলিকের ইমোশনের উপরে বেস করেই কিন্তু এটা তৈরি হয়। সো এখানে অ্যাকচুয়ালি সেন্টিমেন্ট বেস অ্যাকশান ক্রিয়েট হয়। এবং মানে কোনো একটা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, যারা শর্ট টার্ম ট্রেডার, লং টার্ম ট্রেডার, মিড টার্ম ট্রেডার। যারা শর্ট টার্ম ট্রেডার হয় তারা হচ্ছে মোটামুটি 1 মাসের মধ্যে প্রফিট বুকিং করে। যারা মিড টার্ম ট্রেডার হয় তারা হচ্ছে মোটামুটি একটা কোয়ার্টার বা 2টো কোয়ার্টারের মধ্যে প্রফিট বুকিং করে। যারা লং টার্ম ট্রেডার হয় তারা হচ্ছে 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে প্রফিট বুক করে। তো আপনার কোনো কোম্পানির 20 ডে মুভিং অ্যাভারেজ থেকে আপনি শর্ট টার্ম ট্রেডারের যে সেন্টিমেন্ট সেটা রিড করতে পারেন। কোনো কোম্পানির 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে আপনি মোটামুটি একটা কোয়ার্টারের মানে মিড টার্ম বেসিস কোনো পার্টিকুলার ট্রেডারের মুভমেন্টকে আপনি রিড করতে পারেন। এবং 200 ডে মুভিং অ্যাভারেজের বেসিসে আপনি 1 বছরের এগেনস্টে কোনো স্টকের মুভমেন্ট বা ট্রেডারের অ্যাকশান আপনি রিড করতে পারেন। এবং আরও একটা জিনিস এখানে আপনাকে জানতে হবে, যদি কোনো দেশে কোনো ইভেন্ট হয়, ভোট হতে পারে, ইলেকশন, বা কোনো একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেল, বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বা একটা বড় একটা ইকোনমিক একটা ক্রাইসিস কোনো একটা জায়গায় হয়েছে, তার এগেনস্টে আমাদের দেশে ইম্পোর্ট এক্সপোর্টে কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে, এইসব বেসিসের ওপরে বেস করে র মেটেরিয়াল প্রাইস বেড়ে গেছে, এইসব বেসিসের উপরে বেস করেই কিন্তু স্টক মার্কেটে স্টক আপ ডাউন করে। তো এই স্টক আপ ডাউন কিন্তু করানো হয়। একটা স্মার্ট মানি এখানে কাজ করে, যারা নিয়মিত প্রফিট বুকিং করে এবং নিয়মিত স্টকটাকে ডাউনওয়ার্ড মুভ করায় এবং আবার এটাকে পজিশন নিয়ে আপওয়ার্ড মুভ করে। সো এখানে কিন্তু আপনাকে যে স্মার্ট মানি সেটা কিভাবে কোথায় ইনভেস্ট হচ্ছে সেটা যদি আপনি একবার ফিল করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে পয়সা
আয় করা যায়। তো আপনি এই মার্কেটে যদি আসেন তাহলে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আপনি আপনার টাকাটা হারাতে আসেননি, আপনার টাকাটা এখানে বাড়াতে এসেছেন, ওয়েলথ ক্রিয়েট করতে এসেছেন, টাকাটাকে 100 থেকে 200 করতে এসেছেন। সুতরাং টাকা কিন্তু এখানে ক্যাপিটাল লুজ করা যাবে না। ক্যাপিটাল লুজ করে তারাই যারা নিয়মিত কোনো স্ট্র্যাটেজি ছাড়া এখানে ট্রেড করে এবং একটা অ্যাকশন নেয়। কোম্পানি শেয়ার প্রাইস নেমে যাচ্ছে, প্যানিক ক্রিয়েট করে স্টপ লস লাগিয়ে দিয়েছে, এবং আমি অ্যাজিউম করছি যে একটা প্রাইস আপে যাবে, তার জন্য আমি জাস্ট আমার নিজের অ্যাজাম্পশনের বেসিসে আমি এখানে ইনভেস্ট করলাম বা ট্রেড করলাম এবং দেখলাম স্টক প্রাইস নিচে চলে যাচ্ছে এবং আমি স্টপ লস লাগালাম। তো বেসিক জিনিসগুলো আমাকে জানতে হবে যে কেন একটা প্রাইস ডাউন হয়, কেন একটা প্রাইস আপ হয়। কোনো একটা কোম্পানি, ফর এক্সাম্পল ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার, আপনারা জানেন এটা শু ম্যানুফ্যাকচারিং কোম্পানি, জুতো তৈরি করে। এবার একটা কোম্পানির শেয়ার প্রাইস নিচে নেমে যাচ্ছে, কী কারণে নামছে সেটা আপনারা জানতে হবে আপনাকে। তো আপনাকে জানতে হবে যে এই পার্টিকুলার কোম্পানি জুতো তৈরি যেটা করা হয়, এটার র মেটেরিয়াল কি? ক্রুড অয়েল। তো ক্রুড থেকে কিন্তু এই ক্রুড প্রাইস যদি আপ ডাউন করে তাহলে কিন্তু এই কোম্পানির উপরে একটা এফেক্ট পড়ে। এবার ক্রুড অয়েল যেহেতু আমরা হচ্ছে ক্রুড ডিপেন্ডেন্ট কান্ট্রি, তো এই মার্কেট আপ ডাউন বা শেয়ার প্রাইস আপ ডাউন কিন্তু ওই র মেটেরিয়ালের যদি প্রাইস আপ হয়ে যায়, ক্রুড অয়েলের কীভাবে আপ হতে পারে? যদি মনে করেন টাকা বা রুপিস যদি ডাউন হয়ে যায়, এর মূল্য যদি কমে যায় ডলারের রেসপেক্টে, এবং ইন্টারেস্ট রেট যদি আপ হয়ে যায়, তাহলে সেলস তো ডাউন হবে। কারণ ইন্টারেস্ট রেট যদি কোনো আরবিআই যদি ইন্টারেস্ট রেট যেটা বা এটা যদি আপ করে দেয়, তাহলে কিন্তু লোন বা মানুষের মধ্যে পারচেজিং পাওয়ার কমে যায়, মানুষ লোন নেওয়া বন্ধ করে দেয়, বা কোনোভাবে মানুষ এক্সট্রা খরচা বা লাইফস্টাইলে এক্সট্রা খরচা করা বন্ধ করে দেয়। তার জন্য কোম্পানি সেলস ডাউন হয়ে যায় বা সেলসটা একই থাকে। আর র মেটেরিয়ালের প্রাইস যদি বেড়ে যায়, যদি সেম প্রাইসে কোম্পানিকে যদি কোনো কিছু সেল করতে হয় প্রোডাক্টকে, তাহলে তো প্রফিট কমবেই। তো এইভাবে অনেক কিছুই ক্রাইসিস আছে। ক্রুড অয়েলের জন্য যে পেইন্ট সেক্টর এফেক্টেড হয়ে যায়। তারপরে এফএমসিজির মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার যে কোম্পানি, যারা হচ্ছে পার্সোনাল কেয়ার বা বিভিন্ন রকম যে গ্রোসারি আইটেম যেগুলো তৈরি করে, তো এইসব র মেটেরিয়ালের জন্য অনেক কিছু যে পেট্রোলিয়াম প্রোডাক্টের থেকে যে কসমেটিক প্রোডাক্ট তৈরি হয়, সেগুলো এই হিন্দুস্তান ইউনিলিভার মতো কোম্পানি, এশিয়ান পেন্টস, বার্জার পেন্ট, এই ধরনের কোম্পানি ক্রুড অয়েলের উপরে ডিপেন্ড। তো আপনাকে কারণটা জানতে হবে কেন শেয়ার প্রাইসটা ডাউন হলো, সেটা না জেনে কোনো ডিসিশন নেওয়া যাবে না। তো আমরা যদি রিস্ক পিপল হতে চাই, আমরা যদি সেই 1%-এর মধ্যে আসতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে ভাবতে হবে এবং স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। এবং রিস্ক পিপল যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে কিন্তু ঘৃণা করা চলবে না। এবং যে ক্যাপিটালিস্টিক ইকোনমি আমাদের দেশ আস্তে আস্তে এদিকে যেতে চলেছে, বা যে ক্যাপিটালিস্টিক ইকোনমি যে দেশগুলো আছে, সেই দেশগুলো কিভাবে চলছে, সেই দেশের প্যাটার্ন, সেইগুলো সম্বন্ধে একটু জানতে হবে, পড়তে হবে। এবং ক্যাপিটালিস্টিক ইকোনমি না হলে কিন্তু সেই দেশের উন্নতি হওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো 3 কাইন্ড অফ চেঞ্জ এই মার্কেটে হয়, তার বেসিসে কিন্তু একটা স্টক প্রাইস আপ ডাউন করে। একটা হচ্ছে কোম্পানির যে ব্যবসা, সেই ব্যবসায় কোনো চেঞ্জ হয়ে গেছে। তো কোনো একটা কোম্পানির ব্যবসা, সেই প্রোডাক্টের ডিমান্ড কমে গেছে, সুতরাং তার জন্য শেয়ার প্রাইস ডাউন হয়ে যেতে পারে। বা কোনো একটা কোম্পানির যে সেলস ডাউন হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল চেঞ্জ বলে এটাকে, তো কোম্পানির ওপরে লোন আছে, ফাইন্যান্সিয়াল চেঞ্জ বলে এটাকে। তো কোম্পানির ওপরে যে লোন আছে, লোনের জন্য কোম্পানি মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না বা লোন বার্ডেন বেশি হয়ে যাচ্ছে, তো এখান থেকে কোম্পানির শেয়ার প্রাইসে আপ ডাউন হতে পারে। বা একটা কোম্পানির স্টক প্রাইস চেঞ্জ হচ্ছে, সেখানে অ্যাকচুয়ালি কোনো বিজনেসে কোনো কিছু এফেক্ট পড়ে না, বিজনেসে চেঞ্জ হয় না বা ফাইন্যান্সিয়ালি চেঞ্জ হয় না, এখানে শুধুমাত্র ইমোশনাল একটা ডিসিশনের কারণে স্টক প্রাইস আপ ডাউন করে এবং সেখানে অপরচুনিটি ক্রিয়েট হয়। তো এই অপরচুনিটিগুলো আমাদেরকে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে মার্কেটে ইনভেস্ট করতে হবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানলাম আজকে। এরপরের দিন আমরা জানবো যে কিভাবে একটা কোম্পানি শেয়ার প্রাইস আপ ডাউন হয়, কারা কন্ট্রোল করে, অপারেটরদের সম্বন্ধে জানবো, কিভাবে অপারেটর এই মার্কেটে কাজ করে এবং কেন অপারেটর আমাদের জন্য আশীর্বাদ, সেটা সম্বন্ধে জানবো পরবর্তী ভিডিওতে।
আমার সাথে থাকুন। আপনাকে একটা প্রো সুইং ট্রেডার কিভাবে তৈরি করা যায় বা হওয়া যায়, কিভাবে একটা প্রো সুইং ট্রেডার আপনি হবেন, সেই জার্নিতে আপনাকে আমি নিয়ে যেতে চলেছি। যদি আপনার আমার সঙ্গে থাকেন এবং যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ম্যাক্সিমাম শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডদেরকে জানান। এবং বলে রাখি, আমি এই ভিডিওটার মাধ্যমে কিছু কৃতজ্ঞতা স্বীকার করতে চলেছি। সেটা হচ্ছে, আমি যা কিছু শিখেছি তাতে কিছু বুকস, সাইকোলজি অফ মানি, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার, এই ধরনের অনেক বুকস আমি পড়েছি, রিচ ড্যাড পুয়ার ড্যাড, সেইগুলো থেকে আমি অনেক জ্ঞান অর্জন করে আমি আজকে এই লেকচারগুলো দিতে পারছি। আমি রিড করেছি ওয়ারেন বাফেট, রাধাকিষাণ দামানি, বিজয় কাডিয়া স্যার, রাকেশ ঝুনঝুনওয়ালা এবং আরও অনেক ব্যক্তি যাদের সম্বন্ধে আমি রিড করেছি। আমি ইয়েদনা ইনভেস্টমেন্ট একাডেমির পরিমাল আদে স্যার, গৌরব স্যার, আমার কৃতজ্ঞতা স্বীকার করতে চলেছি আমি ভিএস পার্টনস যে ফাউন্ডার বিবেক স্যার এবং আরও অনেক, প্রাঞ্জল কামরা এবং আরও অনেক ব্যক্তি যাদের থেকে আমি এই সমস্ত অ্যাসেট যোগী থেকে আমি অনেক কিছু শিখেছি। তো আপনারা শিখতে থাকুন এবং নিজের জীবনে ভ্যালু অ্যাড করলে কিন্তু এই কোয়ালিটিগুলো আপনার জীবনে আসবে এবং আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন, আপনার ওয়েলথ আপনিই কিন্তু ম্যানেজ করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। বিহেভিয়ার ম্যানেজমেন্ট ফর প্রো স্টক ট্রেডার বা ইনভেস্টার বা বিজনেস ম্যান, এটা কিন্তু এই ভিডিওর টপিক হতে পারে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে।